আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বাজারের সমস্ত তথ্য আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি কেন ক্রমাগত ভুল সিদ্ধান্ত নিতে থাকেন? এটা কি শুধু সিস্টেমের অভাব নাকি আপনার মানসিকতার? এই প্রশ্নটি প্রতীকী এমন মানুষকে ঝাঁকুনি দেয় যে ট্রেনিংকে শুধুমাত্র টেকনিক্যাল বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে দেখে, কিন্তু তার নিজের চিন্তার মনোবিজ্ঞানকে উপেক্ষা করে। এই মনোবিজ্ঞানের গভীরতায় নিয়ে যায় এই যাত্রা, যা কেবল একটি বই নয় বরং আপনার চিন্তাভাবনাকে বদলে দেওয়ার মতো এক অভিজ্ঞতা। আসুন এবার আমরা আগে বেড়ে যাই। অধ্যায় 1 ভাগ 1। প্রতিটি ট্রেডার মনে করে যে তার কেবল একটি নিখুঁত সিস্টেম দরকার, যা সিগন্যাল দেবে, কৌশল বলে দেবে এবং স্বয়ংক্রিয়ভাবে লাভ এনে দেবে। কিন্তু সত্যিটা হলো, ট্রেনিংয়ে 90% সাফল্য আপনার মানসিকতার উপর নির্ভর করে এবং মাত্র 10% আপনার পদ্ধতির ওপর। ভাবুন তো, কেন দুজন মানুষ একই চার্ট দেখে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেয়? কেন একজন ব্যক্তি একই সুযোগ দেখে ঘাবড়ে যায় যেখানে অন্যজন আত্মবিশ্বাসের সাথে ট্রেডে প্রবেশ করে? এর উত্তর হলো ধারণা এবং বিশ্বাস ব্যবস্থার পার্থক্য। আমরা সবাই আমাদের অভিজ্ঞতা, জয়, পরাজয় এবং কন্ডিশনিং অনুযায়ী বাজারকে ব্যাখ্যা করি। এই ব্যাখ্যাই আমাদের আবেগ, সিদ্ধান্ত এবং কার্যকলাপকে চালিত করে। লেখক এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দ্য মার্কেট ডাজন্ট হার্ট ইউ, ইয়োর ইনএবিলিটি টু ডিল উইথ আনসার্টেনটি ডাজ। বাজার শুধুমাত্র একটি নিরপেক্ষ স্থান যেখানে প্রতি মুহূর্তে সম্ভাবনা বিদ্যমান, কিন্তু যখন আমরা নির্দিষ্টতা চাই তখন আমরা সমস্যা তৈরি করি। যখন আমরা প্রতিটি ট্রেডকে জয়ে পরিণত করতে চাই তখন আমরা অনমনীয় হয়ে যাই, এবং অনমনীয় ট্রেডার কখনই ধারাবাহিক ট্রেডার হতে পারে না। তাহলে ধারাবাহিকতা আনার জন্য কি প্রয়োজন? প্রথমত, এমন একটি মানসিকতা যা অনিশ্চয়তাকে মেনে নিতে পারে। দ্বিতীয়ত, এমন একটি বিশ্বাস ব্যবস্থা যা প্রতিটি ক্ষতিকে ব্যর্থতা নয় বরং একটি ফিডব্যাক হিসেবে দেখে। তৃতীয়ত, এমন একটি সচেতনতা যা আপনাকে এই জ্ঞান দেয় যে আপনি কিভাবে আপনার চিন্তা ভাবনা এবং আবেগের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারেন। এখানে লেখক এমন একটি কথা বলেন যা পুরো বইটির ভিত্তি: সম্ভাবনার চিন্তা দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি। এর মানে হলো, প্রতিটি ট্রেডকে একটি স্বাধীন ঘটনা হিসেবে ভাবুন, যেমন একটি মুদ্রার টস যেখানে মাথা বা পিঠ যে কোনোটি আসতে পারে। আপনি কেবল এটি নিশ্চিত করতে পারেন যে আপনি মুদ্রাটি সঠিকভাবে ছুঁড়েছেন, অর্থাৎ সিস্টেম অনুসরণ করেছেন। ফলাফল কি হলো তা গুরুত্বপূর্ণ নয়। যদি আপনার এজ কাজ করে তবে দীর্ঘমেয়াদে আপনিই জিতবেন। এবার আসল খেলা শুরু হয় তখন যখন আপনি ট্রেডকে ট্রেড হিসেবে দেখতে শুরু করেন, নিজের অহংকার, ভয় বা আশার সম্প্রসারণ হিসেবে নয়। তাই এটি গুরুত্বপূর্ণ যে আপনি আপনার প্রতিটি বিশ্বাসকে পরীক্ষা করুন। আপনি কি সত্যি বিশ্বাস করেন যে প্রতিটি ট্রেডের ফলাফলের ওপর আপনার নিয়ন্ত্রণ নেই? আপনি কি স্বাভাবিকভাবে ক্ষতি মেনে নিতে পারেন নাকি ভিতরে ভিতরে ভেঙে যান? আপনি কি নিজেকেই প্রশ্ন করেন, আমি কি সঠিক করেছি নাকি ভুল? নাকি আপনি এই প্রশ্ন করেন, আমি কি আমার সিস্টেম অনুসরণ করেছি নাকি করিনি? এটাই একজন অপেশাদার এবং পেশাদার ট্রেডারের মধ্যে পার্থক্য। পেশাদারের মনোযোগ থাকে এক্সিকিউশনের ওপর, ফলাফলের ওপর নয়, কারণ ফলাফল হলো সম্ভাবনা, কিন্তু এক্সিকিউশন আপনার দায়িত্ব। এখন এটাকে বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবেন? প্রথমত, প্রতিদিন চার্ট খোলার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি আজ ফলাফল নিয়ন্ত্রণ করার চেষ্টা করব নাকি প্রক্রিয়াকে? দ্বিতীয়ত, একটি ট্রেডিং জার্নাল রাখুন যেখানে শুধু সংখ্যা নয়, আপনার অনুভূতি, সন্দেহ এবং প্রতিক্রিয়াও লেখা থাকবে। তৃতীয়ত, একটি মন্ত্র গ্রহণ করুন, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু অর্থ উপার্জনের জন্য কি জানতে হবে তা আমার জানা নেই। এই তিনটে জিনিস ধীরে ধীরে আপনার চিন্তাভাবনাকে নতুন করে সাজাবে, এবং যখন আপনার চিন্তাভাবনা বদলায় তখন আপনি বাজারকে একটি যুদ্ধক্ষেত্রের মতো নয় বরং একটি খেলার মাঠের মতো দেখতে শুরু করেন, যেখানে প্রতিটি পদক্ষেপ একটি সুযোগ, হুমকি নয়। তাই যদি আপনি সত্যি ট্রেডিং ইন দ্য জোনে আসতে চান, সেই জায়গায় যেখানে সিদ্ধান্তগুলো স্বাভাবিক হয়, আবেগ বিরক্ত করে না এবং একটি প্রবাহ বজায় থাকে, তাহলে এই যাত্রা শুরু হয় নিজেকে বোঝার মাধ্যমে। কারণ বাজার আপনাকে ততক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ আপনি নিজেকে পরিবর্তন না করেন। আপনি যদি এই বইটি বাংলা অনুবাদ বই পড়তে চান বা পিডিএফ ফাইল, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন বা হোয়াটসঅ্যাপ নাম্বার সহ কমেন্ট করে জানান। আসুন এবার আমরা আগে বেড়ে যাই। অধ্যায় 1 ভাগ 2। যখন আপনি ট্রেডিংকে শুধুমাত্র একটি যান্ত্রিক কর্মকাণ্ড হিসেবে মনে করেন, তখন আপনি সেই গভীরতা হারিয়ে ফেলেন যা আসল দক্ষতা নিয়ে আসে। লেখক বলেন যে বেশিরভাগ ট্রেডারই এই কারণেই ধারাবাহিক হতে পারে না, কারণ তারা তাদের ভিতরের বিশ্বাসগুলোকে কখনো চ্যালেঞ্জ করেনি। তারা টেকনিক্যাল ইন্ডিকেটর বদলায়, কৌশল বদলায়, কিন্তু নিজের চিন্তা ভাবনা বদলায় না। এটি অহংকারের অংশ, যা মনে করে যে আমরা যদি ভুল হই তাহলে আমাদের মূল্য কমে যাবে। কিন্তু বাজারে এই চিন্তা আত্মধ্বংসের দিকে নিয়ে যায়, কারণ এখানে টিকে থাকে তারাই যারা নমনীয়তার সাথে ট্রেড করে,
নিখুঁততার সাথে নয়। দ্বিতীয়টি হলো ফিয়ার অফ লস, অর্থাৎ ক্ষতির ভয়। আমাদের সবার মস্তিষ্ক স্বাভাবিকভাবে ক্ষতি এড়ানোর চেষ্টা করে, কিন্তু পরিহাস হলো যে এই ভয় থেকে বাঁচার চেষ্টায় আমরা ক্ষতিকে আরও বড় করে তুলি। আমরা স্টপ লস সরিয়ে দিই, ট্রেড ধরে রাখি এবং আশা করি যে কোনো অলৌকিক ঘটনা ঘটবে, কিন্তু আশা কোনো কৌশল নয়। তৃতীয়টি হলো ওভার কনফিডেন্স আফটার উইনিং স্ট্রিক। যখন কিছু ট্রেড ভালো যায় তখন আমরা ভাবতে শুরু করি যে আমরা সব কিছু জানি। আমরা নিয়মগুলো উপেক্ষা করি, বড় আকারে ট্রেড করি এবং মনে করি যে বাজার আমাদের পুরস্কৃত করবে, কিন্তু বাজার কাউকে কিচ্ছু দেয় না। এটি শুধুমাত্র একটি আয়না যা আপনাকে দেখায় আপনি কে। তাহলে এর সমাধান কি? লেখক বলেন আমাদের একটি নিরপেক্ষ মানসিকতা গড়ে তুলতে হবে, এমন একটি মানসিকতা যেখানে আমরা ক্ষতির ভয়েও থাকি না, জয়ের আনন্দেও ভেসে যাই না, যেখানে আমরা প্রতিটি ট্রেডকে একটি নতুন সুযোগ হিসেবে দেখি, কোনো বোঝা ছাড়াই, কোনো আবেগপ্রবণ চাপ ছাড়াই। নিরপেক্ষ মানসিকতার সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনি বর্তমানে থাকতে পারেন। আপনি কোনো অতীতের ক্ষতিকে ভয় পান না এবং ভবিষ্যতের লাভের ইচ্ছায় ভেসেও যান না। আপনি কেবল সেই একটি ট্রেডের ওপর মনোযোগ দেন, সেই একটি মুহূর্তের ওপর যেখানে আসল শক্তি থাকে। এখন এই মানসিকতা গড়ে তোলার জন্য লেখক কিছু গভীর কৌশল বলেন। 1. মেন্টাল রিহার্সাল। প্রতিটি ট্রেডের আগে কল্পনা করুন যে আপনি শান্তভাবে সিস্টেম অনুসরণ করছেন, আপনি ক্ষতিও মোকাবেলা করছেন কিন্তু ভেঙে পড়ছেন না। এই অনুশীলন আপনার অবচেতন মনকে প্রস্তুত করে। 2. অ্যাফার্মেশনস। প্রতিদিন নিজেকে বলুন, আমি একজন শৃঙ্খলাপরায়ণ ট্রেডার, আমি ভয় বা আশা ছাড়াই আমার নিয়মগুলো অনুসরণ করি। এই সাধারণ বাক্যই আপনাকে কেন্দ্রবিন্দুতে রাখে। 3. ডিসেন্সিটাইজেশন। যখন আপনি বারবার কোনো পরিস্থিতিকে নিরপেক্ষভাবে মোকাবিলা করেন তখন তার আবেগপ্রবণ চাপ কমে যায়, যেমন বারবার ছোট ছোট ক্ষতি মোকাবিলা করা যাতে তাদের ভয় চলে যায়। এবং শেষে লেখক একটি অত্যন্ত শক্তিশালী ধারণার কথা বলেন, এজ এবং নির্দিষ্টতাকে আলাদাভাবে বোঝা। অনেক লোক মনে করে যে আমার কাছে যদি এজ থাকে তাহলে আমি প্রতিবার জিতব, কিন্তু এজের মানে নির্দিষ্টতা নয়, এর মানে হলো আপনার পক্ষে সম্ভাবনা। আপনার কাজ হলো এজের সাথে ধারাবাহিকভাবে কাজ করা এবং তারপর ফলাফল বাজারের ওপর ছেড়ে দেওয়া। এটাই সম্ভাবনা চিন্তাভাবনার আসল মানে। আপনার শক্তি এতে নেই যে আপনি কতটা পূর্বাভাস দিতে পারেন, বরং এতে আছে যে আপনি একটি অপ্রত্যাশিত পরিবেশে কিভাবে মানসিকভাবে স্থিতিশীল থাকতে পারেন। সুতরাং যদি আপনি সত্যি ট্রেডিং ইন দ্য জোনে আসতে চান তবে আপনাকে সবার আগে নিজেকে অসিতে হবে। সেই সমস্ত বিশ্বাস যা আপনাকে নিয়ন্ত্রণের মায়া দেয় তা ছেড়ে দিতে হবে এবং তারপর একটি নতুন চিন্তাভাবনা গ্রহণ করতে হবে যা স্বাধীনতা, নমনীয়তা এবং সচেতনতায় পূর্ণ। কারণ ধারাবাহিক ট্রেডিং কোনো কৌশল নয়, এটি একটি রূপান্তর। আপনি যদি এই বইটি বাংলা অনুবাদ বই পড়তে চান বা পিডিএফ ফাইল, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন বা হোয়াটসঅ্যাপ নাম্বার সহ কমেন্ট করে জানান। আসুন এবার আমরা আগে বেড়ে যাই। অধ্যায় 2 ভাগ 1। এই অধ্যায়ের পুরো গভীরতাকে ধরে রাখে একটি লাইন হলো, সেরা ব্যবসায়ীরা ভয় পায় না, কারণ তারা হেরে যায় না, বরং তারা পুরোপুরি হারকে গ্রহণ করে। ভাবুন, ভয় কখন আসে? যখন আপনি চান যে নির্দিষ্ট কিছু ঘটুক কিন্তু আপনার বিশ্বাস হয় না যে তা ঘটবে। ট্রেডিংয়েও এটাই হয়। যখন আপনি প্রতিবার জিততে চান কিন্তু জানেন যে প্রতিবার জিতা সম্ভব নয়, তখন ভয় জন্মায় এবং এই ভয় আপনার কাজগুলোকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। আপনি বিশ্লেষণকে অতিরিক্ত করে ফেলেন, আপনি প্রবেশপথ হারান, আপনি তাড়াতাড়ি লাভ বুক করে নেন অথবা ক্ষতি থামাতে সাহস করেন না। লেখক এখানে একটি বড় ভুল ধারণা ভাঙেন। ভালো ট্রেডার তারা নয় যারা হারে না, বরং তারা যারা হারকে এমনভাবে গ্রহণ করে যেন তারা শ্বাস নিচ্ছে। অর্থাৎ তারা ক্ষতির সাথে মানসিকভাবে সংযুক্ত হন না, তারা এটিকে ব্যক্তিগতভাবে নেন না, তারা ক্ষতিকে সিস্টেমের অংশ হিসাবে মনে করেন। এখন এটিকে আপনার জীবনের সাথে যুক্ত করুন। যখন আপনি কোনো খারাপ ট্রেড নিয়েছিলেন এবং ক্ষতি হয়েছিল, তখন কি আপনি শুধু অর্থ হারিয়েছিলেন নাকি আত্মসন্দেহ, অপরাধ বোধ এবং হতাশা অনুভব করেছিলেন? আসলে আমরা ক্ষতির জন্য ততটা দুঃখ পাই না যতটা সেই ক্ষতির সাথে সম্পর্কিত চিন্তাভাবনা এবং অনুভূতির জন্য পাই। আমি বোকা, আমি জানতাম, তবুও কেন করলাম? এখন আর এই ভুল করব না। কিন্তু যখন এই আবেগগুলো ভেতরে জমাট বাঁধে তখন তা আমাদের পরবর্তী সিদ্ধান্তগুলোকেও খারাপ করে। লেখক এটিকে আবেগপ্রবণ লাগেজ বলেন, অর্থাৎ সেই অমীমাংসিত আবেগগুলো যা আমাদের অবচেতন মনে থাকে এবং প্রতিটি আসন্ন ট্রেডে হস্তক্ষেপ করে। তাহলে এখন প্রশ্ন হলো, এই আবেগগুলো থেকে কিভাবে মুক্ত হওয়া যায়? প্রথমত, আত্মক্ষমা। আপনাকে নিজেকে বলতে হবে, আমি সেই সময় আমার সেরা বোধগম্যতা দিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। যদি তা ভুল প্রমাণিত হয় তবে তা একটি শিক্ষা ছিল, আমার ব্যর্থতা নয়।
দ্বিতীয়ত, আবেগপ্রবণ সচেতনতা। প্রতিটি বার যখন আপনি ট্রেড করেন, আপনার মনে চলা কথাগুলোকে পর্যবেক্ষণ করুন। আপনি কি ভয়ের কারণে যাচ্ছেন, নাকি স্পষ্টতার সাথে? আপনি কি প্রতিশোধের জন্য ট্রেড করছেন, নাকি সুযোগের জন্য? তৃতীয়ত, কাঠামোর মাধ্যমে আত্মবিশ্বাস পুনরায় তৈরি করা। আত্মবিশ্বাস শুধু সফল ট্রেড থেকে আসে না, এটি একটি কঠিন রুটিন, অনুশীলন এবং বারবার এক্সিকিউশন থেকে আসে। প্রতিটি বার যখন আপনি ক্ষতির পরেও আপনার নিয়মগুলো অনুসরণ করেন, আপনার মস্তিষ্ক বোঝে যে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, এবং এটাই আসল আত্মবিশ্বাস। এখন লেখক আরও একটি গভীর ধারণা আনেন। আপনি বাজারকে ট্রেড করেন না, আপনি বাজার সম্পর্কে আপনার বিশ্বাসকে ট্রেড করেন। অর্থাৎ বাজার তো একটাই সবার জন্য, কিন্তু প্রতিটি মানুষ তাকে তার নিজের লেন্স দিয়ে দেখে। কারো কাছে একই ক্যান্ডেল একটি ব্রেকআউট মনে হয়, কারো কাছে ফেক আউট, কারো কাছে একই স্তর সাপোর্ট মনে হয়, কারো কাছে ফাঁদ। অর্থাৎ আমরা বাজারকে আমাদের মানসিকতা অনুযায়ী ব্যাখ্যা করি। সুতরাং যদি আপনার লেন্সই ভয়, সন্দেহ বা লোভ দিয়ে ভরা হয়, তাহলে কোনো কৌশলই আপনার জন্য ধারাবাহিক হতে পারে না। তাই লেখক বলেন, আগে আপনার লেন্স পরিষ্কার করুন, তারপর চার্ট দেখুন। এবং এই লেন্স পরিষ্কার করার উপায় হলো বিশ্বাসগুলোকে সচেতনভাবে পরিবর্তন করা। এখন এর অনুশীলন কিভাবে করবেন? প্রতিটি বার যখন কোনো শক্তিশালী আবেগ উঠবে, তাকে থামান, পর্যবেক্ষণ করুন, লেবেল করুন এবং জিজ্ঞাসা করুন, এই আবেগ কি পুরনো অভিজ্ঞতা থেকে আসছে, নাকি বর্তমান চার্ট থেকে? একটি অ্যাফার্মেশন প্রতিদিন বলুন, আমি বাজারকে যেমন আছে তেমন অভিজ্ঞতা করার জন্য উন্মুক্ত, যেমন আমি ভয় পাই বা যেমন আমি আশা করি। প্রতিটি ট্রেডের পর শুধু লাভ ক্ষতি দেখবেন না, এটি দেখুন যে সেই ট্রেডে আপনি কতটা আবেগপ্রবণ দক্ষতা দেখিয়েছেন। আপনার লক্ষ্য এখন শুধু অর্থ উপার্জন করা নয়, বরং সেই মানুষটি হওয়া যে অনিশ্চিততার মধ্যেও স্থিতিশীল থাকতে পারে। এবং যখন আপনি এই অবস্থানে পৌঁছান, তখন আপনি ট্রেডিংয়ে সত্যিই জোনে থাকেন। আপনি যদি এই বইটি বাংলা অনুবাদ বই বা পিডিএফ ফাইল চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন বা হোয়াটসঅ্যাপ নম্বর সহ কমেন্ট করে জানান। আসুন এবার আমরা আগে বেড়ে যাই। অধ্যায় 2, ভাগ 2। প্রতিটি ট্রেডার কোনো না কোনো সময় অনুভব করেছে, আমি সব কিছু জানি, তবুও কেন হারছি? এই প্রশ্নটি আমাদেরকে এই দিকে নিয়ে যায় যে ট্রেডিংয়ের খেলা তথ্য বা টেকনিক্যাল জ্ঞানের নয়, বরং সচেতনতা এবং শৃঙ্খলার। আপনি একটি কৌশল জানতে পারেন, তার সমস্ত নিয়ম বুঝতে পারেন, তবুও যদি আপনি এটি ধারাবাহিকভাবে প্রয়োগ করতে না পারেন, তবে আপনার কোনো লাভ হবে না। লেখক বলেন যে এই অসঙ্গতির সবচেয়ে বড় কারণ হলো অভ্যন্তরীণ প্রতিরোধ। এটাই সেই প্রতিরোধ যা আমাদের প্রবেশ করতে বাধা দেয়। এখন প্রশ্ন হলো, এই প্রতিরোধ কোথা থেকে আসে? এর উত্তর হলো অতীতের আবেগপ্রবণ ব্যথা থেকে। প্রতিটি বার যখন আপনি কোনো ক্ষতি সহ্য করেছিলেন এবং তাকে আবেগপ্রবণ আঘাত হিসাবে গ্রহণ করেছিলেন, তখন আপনার মস্তিষ্ক একটি নিরাপত্তার বীজ রোপণ করে। পরের বার যখন একই রকম পরিস্থিতি আসে, তখন অবচেতন মন সেই ভয় আবার সক্রিয় করে তোলে। অর্থাৎ আমাদের মস্তিষ্ক আমাদেরকে ক্ষতি থেকে বাঁচাচ্ছে না, বরং সেই যন্ত্রণা থেকে বাঁচাচ্ছে যা আমরা আগের বার অনুভব করেছিলাম। সুতরাং যে ট্রেডার নিজেকে থামাতে পারে না, সে কৌশল নয়, বরং অভ্যন্তরে নিরাময়ের অভাবে ভুগছে। লেখক এখানে একটি দুর্দান্ত পয়েন্টে আসেন। আপনি তখনই ধারাবাহিক হতে পারেন যখন আপনার কাজগুলো বিশ্বাসগুলোর সাথে সমন্বয়পূর্ণ হয়। যদি আপনার মধ্যে এই বিশ্বাস থাকে যে ট্রেডিং ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিগুলো বেদনাদায়ক, তাহলে আপনি সচেতনভাবে শৃঙ্খলা বজায় রাখার যতই চেষ্টা করুন না কেন, আপনার কাজগুলো তবুও অসঙ্গত থাকবে। তাই এটি গুরুত্বপূর্ণ যে আপনি আপনার বিশ্বাসকে পুনঃপ্রোগ্রাম করুন। এখনই পুনঃপ্রোগ্রামিংয়ের 3 ধাপের প্রক্রিয়া নিয়ে কথা বলা যাক। 1, শনাক্তকরণ। প্রথমে শনাক্ত করুন যে কোন বিশ্বাসগুলো আপনাকে আটকাচ্ছে। যেমন, যদি আমি হেরে যাই তবে আমি বোকা প্রমাণিত হব, বা আমি তখনই একজন ভালো ট্রেডার যখন আমি অর্থ উপার্জন করছি। 2, চ্যালেঞ্জ করুন। এখন সেগুলোকে প্রশ্ন করুন, এই বিশ্বাস কি আমাকে শক্তিশালী করে নাকি দুর্বল করে? এটি কি সত্য নাকি কেবল একটি অভিজ্ঞতার পর তৈরি হওয়া একটি গল্প? 3, প্রতিস্থাপন করুন। এখন পুরনো বিশ্বাসের জায়গায় একটি নতুন অ্যাফার্মেশন রাখুন। আমি ক্ষতিকে শেখার সুযোগ হিসাবে দেখি। আমি একজন শৃঙ্খলা পরায়ণ ট্রেডার এবং আমার মূল্য ফলাফলের উপর নয়, এক্সিকিউশনের উপর নির্ভর করে। এখানে লেখক একটি শক্তিশালী অনুশীলনের কথা বলেন। প্রতিদিন 5 মিনিটের জন্য সেই ট্রেডারটির কল্পনা করুন যা আপনি হতে চান। কল্পনা করুন যে আপনি শান্ত, মনোযোগী এবং প্রক্রিয়া প্রচালিত। এই ভিজুয়ালাইজেশন আপনার মস্তিষ্কে একটি নতুন নিউরাল প্যাটার্ন তৈরি করে, যা অবশেষে আপনার বাস্তবতা হতে শুরু করে। লেখক এটাও বলেন যে বেশিরভাগ মানুষ ট্রেডিংকে একটি বাহ্যিক খেলা মনে করে, কিন্তু আসল জয় তখন হয় যখন আপনি নিজের উপর জয়ী হন, যখন আপনি ভয় থাকা সত্ত্বেও কাজ করেন, যখন আপনি ক্ষতির পরেও কেন্দ্রবিন্দুতে থাকেন, যখন আপনি অনিশ্চিত পরিবেশে থেকেও আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নেন। এখন কিছু বাস্তব জীবনের প্রয়োগ নিয়ে কথা বলা যাক, যা আপনাকে এই মানসিকতাকে প্রতিদিনের ট্রেডিংয়ে গ্রহণ করতে সাহায্য করবে। ট্রেড পূর্ব রুটিন। প্রতিটি ট্রেডের আগে 3টি গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি প্রক্রিয়া
প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ রাখি, ফলাফলের ওপর নয়। ঝুঁকি প্রতি ট্রেডের সীমা এমন একটি পরিমাণ নির্ধারণ করুন যা চলে গেলেও আপনার আবেগ বিরক্ত হবে না। ট্রেড পরবর্তী প্রতিফলন, প্রতিটি ট্রেডের পর শুধু এটি জিজ্ঞেস করুন, আমি কি নিয়মগুলো অনুসরণ করেছি? যদি হ্যাঁ, তবে তা একটি সফল ট্রেড ছিল, ফলাফল যাই হোক না কেন। শেষ পর্যন্ত এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, বাজার একটি আয়না। এটি আপনাকে আপনার আসল চেহারা দেখায়। এটি আপনার কৌশল নয়, বরং আপনার মনোবিজ্ঞানকে পরীক্ষা করে। সুতরাং পরের বার যখন আপনি চার্টে থাকবেন, তখন এটি ভাববেন না যে বাজার আপনাকে কি দেবে, বরং এটি ভাবুন যে আপনি বাজারকে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন, কারণ সেই প্রতিক্রিয়া নির্ধারণ করে যে আপনি একজন সংগ্রামী ট্রেডার নাকি একজন বিকশিত ট্রেডার। অধ্যায় 3 ভাগ 1। আপনি অনেকবার অনুভব করেছেন যে বাজার একটি ধাঁধার মতো লাগে। কখনো কৌশল কাজ করে, কখনো করে না, কখনো প্যাটার্ন অনুসরণ হয় তো কখনো উল্টো বেরিয়ে যায়, এবং এই বিভ্রান্তিতে আমরা ধরে নিই যে বাজার হয়তো এলোমেলো, এবং এই চিন্তাভাবনা আমাদের মানসিকভাবে ক্লান্ত করে তোলে। কিন্তু লেখক বলেন যে বাজার এলোমেলো নয়, আসলে আমরাই তার নিয়মগুলো বুঝতে এবং অনুসরণ করার জন্য ধারাবাহিক নই। বাজারে প্রতি মুহূর্তে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে মিথস্ক্রিয়া হচ্ছে, এবং এই মিথস্ক্রিয়া একটি সম্ভাবনার মতো কাজ করে, নির্দিষ্টতার মতো নয়। এর মানে হলো যে কোনো সেটআপ আপনাকে একটি এজ দেয়, একটি সম্ভাবনা যে দাম আপনার দিকে যাবে, কিন্তু সেই সম্ভাবনার মানে 100% জয় নয়, বরং একটি পরিসংখ্যানগত সুবিধা। লেখক এই পয়েন্টটি বারবার বলেন, ইউ ক্যান বি রং অ্যান্ড স্টিল মেক মানি, অ্যান্ড ইউ ক্যান বি রাইট অ্যান্ড স্টিল লুজ মানি। এর সোজা মানে হলো, ফলাফল থেকে আপনি এটি নির্ধারণ করতে পারেন না যে সিদ্ধান্তটি সঠিক ছিল কিনা। আপনাকে এটি দেখতে হবে যে আপনি সেই সিদ্ধান্তটি কোন প্রক্রিয়া থেকে নিয়েছিলেন। এখন ট্রেডারের সবচেয়ে বড় ভুল এটাই হয়, সে প্রতিটি ট্রেডের ফলাফলকে তার আত্মমূল্যের সাথে যুক্ত করে ফেলে। যদি লাভ হয়, আমি স্মার্ট; যদি ক্ষতি হয়, আমি একজন পরাজিত। এই সংযোগেই ট্রেডারকে মানসিকভাবে অস্থিতিশীল করে তোলে। লেখক একটি মন উড়ানো ধারণা বলেন, র্যান্ডম আউটকামস ইন এ নন র্যান্ডম এনভায়রনমেন্ট। অর্থাৎ বাজার এমন একটি কাঠামো যেখানে প্রতিটি ট্রেডের ফলাফল এলোমেলো হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার কৌশল যদি সঠিক হয় এবং শৃঙ্খলাপরায়ণ এক্সিকিউশন থাকে, তবে ফলাফলগুলো অনুমানযোগ্য হবে। এই কথাটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখন আপনি জানেন যে ফলাফল এলোমেলো, তখন আপনি তার সাথে মানসিকভাবে যুক্ত হন না, এবং যখন আপনি আপনার এক্সিকিউশনকে নিয়মভিত্তিক রাখেন, তখন আপনি সিস্টেমকে বিশ্বাস করেন। এখন এই মানসিকতাকে কিভাবে ব্যবহারিক করা যায় সে সম্পর্কে কথা বলা যাক। 1. পরিসংখ্যানের চিন্তাভাবনা তৈরি করুন। প্রতিটি কৌশলের পেছনে একটি নমুনা আকার থাকে, 50, 100 বা 200 ট্রেডের। তার জয়ের হার, গড় ক্ষতি এবং গড় লাভকে বুঝুন, তারপর তাকে বিশ্বাস করুন। 1 বা 2টি ক্ষতি কৌশলকে অবৈধ করে না, যেমন একটি মিস করা শট সচিনকে খারাপ ব্যাটসম্যান বানায় না। 2. ট্রেড লগ বজায় রাখা। প্রতিটি ট্রেডের কেবল দাম বা প্রবেশপথ নয়, আপনার চিন্তা ভাবনাও লিখুন। কেন প্রবেশ করেছিলেন, কেমন অনুভব হয়েছিল, ট্রেডের পর কি প্রতিক্রিয়া ছিল। এটি আপনাকে আপনার আবেগপ্রবণ প্যাটার্ন বুঝতে সাহায্য করবে। 3. প্রক্রিয়াকে পুরস্কৃত করুন, লাভকে নয়। প্রতিটি বার যখন আপনি নিয়ম অনুসরণ করেন, নিজেকে মানসিকভাবে পুরস্কৃত করুন। নিজেকে বলুন, আমি আজ শৃঙ্খলা দেখিয়েছি এবং এটাই আমার আসল লাভ। 4. ফলাফল নিরপেক্ষতা গড়ে তোলা। ফলাফল যাই হোক না কেন, তার প্রতিক্রিয়া নিরপেক্ষ হওয়া উচিত। ক্ষতি বা লাভের পর একইভাবে প্রতিক্রিয়া জানাতে শিখুন। এতে আপনি বাজারকে একটি যুদ্ধক্ষেত্রের মতো নয়, বরং একটি পর্যবেক্ষণ ল্যাবের মতো দেখতে পাবেন। এখন একটি প্রশ্ন, যদি বাজারে নিশ্চিততা না থাকে, তবে কিভাবে ট্রেড করব? এর উত্তর হলো সম্ভাবনা মানসিকতা, অর্থাৎ এটি বোঝা যে প্রতিটি ট্রেড আপনার পক্ষে একটি মুদ্রা নিক্ষেপের মতো, কিন্তু আপনি প্রতিটি বার মুদ্রাটিকে সঠিক দিকে ফেলার চেষ্টা করেন। আপনার লক্ষ্য এটি নয় যে প্রতিটি বার সঠিক পূর্বাভাস হবে, বরং এটি যে যখন এজ মিলবে, তখন আপনি তাকে আত্মবিশ্বাসের সাথে এক্সিকিউট করবেন। লেখক এটাও বোঝান যে একজন আত্মবিশ্বাসী ট্রেডার সে যে ফলাফলকে ভয় পায় না। সে জানে যে সিস্টেম কাজ করে। সে জানে যে কিছু ট্রেড জিতবে, কিছু হারবে, কিন্তু যদি সে প্রক্রিয়ার উপর অবিচল থাকে, তবে শেষ পর্যন্ত সে জিতবে। অধ্যায়ের শেষটি একটি অত্যন্ত গভীর কথা দিয়ে হয়। সাকসেস ইন ট্রেডিং ইজ নট অ্যাবাউট প্রেডিক্টিং ফিউচার, ইটস অ্যাবাউট অ্যালাইনিং ইয়োরসেলফ উইথ দ্য প্রেজেন্ট রিয়েলিটি অফ দ্য মার্কেট। অর্থাৎ আপনি যত বেশি বাজারের বর্তমান পরিস্থিতির সাথে মিশে যান, ততই আপনি ট্রেডিংয়ে প্রবাহে থাকেন, এবং এই প্রবাহ, এই জোন আপনাকে একজন গুড ট্রেডার থেকে একজন মহান ট্রেডারের দিকে নিয়ে যায়। অধ্যায় 3 ভাগ 2। এই অধ্যায়ে লেখক আমাদেরকে সেই মানসিক অন্ধকারের দিকে নিয়ে যান যা প্রায় প্রতিটি ট্রেডারের মধ্যে থাকে, প্রত্যাশা বনাম বাস্তবতার সংঘাত। যখনই আপনি কোনো ট্রেডে প্রবেশ করেন, তখনই আপনার মস্তিষ্কে আগে থেকে একটি ফলাফল সেট করা থাকে।
হয়তো আপনি ভেবেছেন যে এই ট্রেড কমপক্ষে 2% লাভ দেবে বা এই প্রতিরোধ ভেঙে উপরে যাবে। এখন সমস্যা তখন আসে যখন বাজার সেই প্রত্যাশা অনুযায়ী আচরণ করে না। আপনি দেখতে পান যে দাম পাশে যাচ্ছে বা উল্টো দিকে যাচ্ছে, কিন্তু যেহেতু আপনার মস্তিষ্ক ফলাফলের সাথে যুক্ত হয়ে গেছে, আপনি বাস্তবতাকে উপেক্ষা করে দেন। লেখক এটিকে বলেন ট্রেডিং হোয়াট ইউ ওয়ান্ট টু সি ইনস্টেড অফ হোয়াট ইজ, অর্থাৎ আপনি বাজারের পরিস্থিতি নয় বরং আপনার আশাগুলোর ছায়াকে ট্রেড করছেন। এই পক্ষপাত আপনাকে থামতে দেয় না। আপনি স্টপ লস বাড়িয়ে দেন, ট্রেডকে গড় করে বাঁচানোর চেষ্টা করেন, অথবা ক্ষতিকে সাময়িক ড্রডাউন মনে করে উপেক্ষা করেন। আসলে এই সবই প্রতিরক্ষা ব্যবস্থা যা আপনাকে বাস্তবতা থেকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু পরিহাস হলো যে এগুলোর থেকেই আপনার সবচেয়ে বেশি ক্ষতি হয়। তাহলে এখন প্রশ্ন হলো এই পক্ষপাতকে কিভাবে সরানো যায়। প্রথম ধাপ হলো সঠিক হওয়ার প্রয়োজন থেকে বিচ্ছিন্ন হওয়া। আপনাকে এটি বুঝতে হবে যে ট্রেডিংয়ে জেতা গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক হওয়া জরুরি নয়। আপনি কৌশলের দিক থেকে সঠিক হতে পারেন, কিন্তু তবুও বাজার আপনাকে ক্ষতি দিতে পারে। এর মানে এটি নয় যে আপনি খারাপ ট্রেডার, বরং এটি যে আপনি সিস্টেমকে সম্মান করছেন। দ্বিতীয় ধাপ হলো ধ্রুব বাস্তবতা পরীক্ষা। প্রতি 15 থেকে 20 মিনিটে নিজেকে জিজ্ঞাসা করুন, এখনও কি আমার ট্রেড আমার নিয়ম অনুযায়ী আছে? যদি না হয় তবে অহংকারকে একপাশে রেখে বেরিয়ে যান। তৃতীয় ধাপ হলো প্রক্রিয়া ভিত্তিক পুরস্কার ব্যবস্থা। আপনার মস্তিষ্ক তখনই নতুন অভ্যাসগুলো গ্রহণ করে যখন এটি পুরস্কার পায়। তাই যখনই আপনি একটি নিরপেক্ষ নির্গমন করেন, তা ক্ষতি হোক বা ব্রেক ইভেন হোক, আপনার মস্তিষ্ককে সচেতনভাবে পুরস্কৃত করুন। ভাবুন, আমি আজ শৃঙ্খলা দেখিয়েছি এবং এটাই আমার আসল লাভ। এখন আরও একটি শক্তিশালী ধারণা আসে, অক্ষমতাদায়ক বিশ্বাসগুলোকে ব্যাহত করা। লেখক বলেন যে কোনো বিশ্বাস আপনাকে ভীত, সন্দিগ্ধ বা আবেগপ্রবণ করে তোলে, তাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করুন। উদাহরণ, বিশ্বাস, যদি আমি তাড়াতাড়ি বেরিয়ে না যাই তাহলে লাভ চলে যাবে। পাল্টা, বাজার অসীম সুযোগ দেয়, আমাকে ভয় পেয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিশ্বাস, আমি আগেরবার ক্ষতি সহ্য করেছিলাম, এবারও হবে। পাল্টা, প্রতিটি ট্রেড একটি নতুন পরিস্থিতি, পুরনো অভিজ্ঞতা পুনরাবৃত্তি করা জরুরি নয়। আপনি যত বেশি এই সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে মৌখিক এবং পাল্টা জবাব দেবেন, ততই আপনার মস্তিষ্কের স্পষ্টতা এবং শান্তি বাড়বে। অধ্যায়ের এই অংশে লেখক আমাদেরকে এমন একটি মন্ত্র দেন যা ট্রেডিংয়ের প্রতিটি ধাপে গাইড করতে পারে। অবজার্ভ, ডোন্ট অ্যাবজর্ব, অর্থাৎ বাজারকে দেখুন, ব্যাখ্যা করুন, কিন্তু তাতে ডুবে যাবেন না। ভয়েও না, লোভেও না। আপনি পর্যবেক্ষক, অভিনেতা নন। এই পর্যবেক্ষক মোডে আসার জন্য এই বাস্তব পদক্ষেপগুলি অনুসরণ করুন। 1. শ্বাস প্রশ্বাসের নঙ্গর। ট্রেডের সময় 3 বার গভীর শ্বাস নিয়ে নিজেকে নিরপেক্ষ করুন, এটি আপনাকে বর্তমানে স্থিত রাখে। 2. মানসিক চেক পয়েন্ট। প্রতিটি সিদ্ধান্তের আগে 5 সেকেন্ডের বিরতি নিন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এই ট্রেডকে স্পষ্টতার সাথে দেখছি নাকি কোনো আবেগ দ্বারা চালিত হচ্ছি। 3. দিনের শেষে পর্যালোচনা। শুধু চার্ট নয়, আপনার চিন্তাভাবনা এবং প্রতিক্রিয়াগুলোর পর্যালোচনা করুন। আপনি কি আবেগপ্রবণ প্রবেশ করেছিলেন? আপনি কি পুরস্কারের পিছনে ছুটছিলেন? আপনি যতই প্রতিক্রিয়াতে অভ্যস্ত হবেন, ততই আপনার আবেগপ্রবণ শব্দ কমে যাবে, এবং যখন শব্দ কমে যায়, স্পষ্টতা নিজে থেকেই বাড়ে। শেষ পর্যন্ত এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো, বাজারে জেতার জন্য চার্ট নয়, আপনার প্রতিক্রিয়াগুলোকে পড়া জরুরি। বাজারের প্রকৃতি তো এলোমেলো থাকবেই, কিন্তু আপনার প্রতিক্রিয়া যদি শৃঙ্খলাপূর্ণ হয়, তবে সেই প্রতিক্রিয়াই আপনাকে ধারাবাহিক সাফল্যের দিকে নিয়ে যাবে। অধ্যায় 4, ভাগ 1। আমরা দেখতে চলেছি আত্মবিশ্বাসের আসল মানে। অনেক ট্রেডার মনে করে যে আত্মবিশ্বাস তখন আসে যখন আপনার একটি জয়ের ধারা থাকে বা যখন আপনি দীর্ঘ সময় ধরে লাভে থাকেন, কিন্তু লেখক এর পূর্ণ বিরোধিতা করেন। তার বিশ্বাস যে সত্যিকারের আত্মবিশ্বাস তখন আসে যখন আপনি নিজেকে জানেন এবং তবুও নিজের উপর বিশ্বাস রাখেন। এখন এখানে একটি দুর্দান্ত প্রশ্ন ওঠে, আপনি কি আপনার ট্রেডিং সিদ্ধান্তগুলোর উপর তখনও বিশ্বাস রাখতে পারেন যখন ফলাফল আপনার বিরুদ্ধে হয়? আপনি কি প্রক্রিয়ায় নঙ্গর করে থাকতে পারেন যখন চারপাশে শব্দ, অস্থিরতা এবং আপনার মস্তিষ্ক ভয়ে ভরে গেছে? লেখক বলেন যে এটাই আসল আত্মবিশ্বাস, ফলাফল নিরপেক্ষ আত্মবিশ্বাস। যখন আত্মবিশ্বাস শুধু লাভের সাথে যুক্ত হয়, তখন তা ভঙ্গুর হয়, একটি ক্ষতি তাকে ভেঙে দেয়। কিন্তু যখন আত্মবিশ্বাস সিস্টেম এবং আত্মসচেতনতা থেকে আসে, তখন তা টিকে থাকে। এখন এই আত্মবিশ্বাস কিভাবে তৈরি করবেন? প্রথম ধাপ হলো আপনার অভিজ্ঞতার সৎ পর্যালোচনা। নিজেকে এটি জিজ্ঞাসা করবেন না যে আপনি কত অর্থ উপার্জন করেছেন বা হারিয়েছেন, বরং এটি জিজ্ঞাসা করুন যে আপনি কি শিখেছেন। প্রতিটি ট্রেড নিজেকে বোঝার একটি সুযোগ, প্রতিটি সিদ্ধান্ত একটি আয়না যা আপনাকে আপনার ভিতরের ভয়, লোভ বা অহংকার দেখাতে পারে। দ্বিতীয় ধাপ হলো ইচ্ছাকৃত অনুশীলন।
আত্মবিশ্বাস অনুশীলন থেকে আসে, কিন্তু সঠিক অনুশীলন থেকে। প্রতিটি বার যখন আপনি নিয়ম অনুসরণ করেন, প্রতিটি বার যখন আপনি সিস্টেমের উপর বিশ্বাস রাখেন, আপনার ভিতরে আত্মবিশ্বাস শক্তিশালী হয়। এই বিশ্বাস ছোট ছোট জয় থেকে নয়, বরং শৃঙ্খলা পরায়ণ এক্সিকিউশন থেকে আসে। তৃতীয় ধাপ হল আবেগপ্রবণ সীমা তৈরি করা। যখন আপনি ক্ষতির পর নিজেকে সমালোচনা করেন বা লাভের পর নিজেকে শ্রেষ্ঠ মনে করেন, আপনি আপনার আত্মবিশ্বাসকে বাইরের স্বীকৃতির উপর নির্ভরশীল করে তুলছেন। তাই এটি গুরুত্বপূর্ণ যে আপনি নিরপেক্ষ থাকুন। ক্ষতি থেকে ভেঙে যাওয়া পরিচয় তৈরি করবেন না, লাভ থেকে স্ফীত অহংকার তৈরি করবেন না। এখন এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আসে, বাহ্যিক শব্দ বনাম অভ্যন্তরীণ স্পষ্টতা। আজকাল প্রতিটি ট্রেডার হাজার হাজার উৎস দ্বারা ঘেরা থাকে। টুইটারে কেউ বলছে যে বাজার ক্র্যাশ করবে, কোনো ইন্ডিকেটর দেখাচ্ছে যে বুল রান এসেছে, কোনো খবর আতঙ্ক ছড়াচ্ছে। যদি আপনি এই বাহ্যিক সংকেতগুলো দিয়ে নিজেকে সংজ্ঞায়িত করতে শুরু করেন, তাহলে আপনি প্রতিক্রিয়াশীল হয়ে ওঠেন। লেখক বলেন, আপনি আপনার এজের উপর আত্মবিশ্বাস তৈরি করতে পারেন না যদি আপনি সবসময় বাইরে থেকে নিশ্চিতকরণের সন্ধানে থাকেন। এর মানে আপনার কৌশল এবং সেটআপকে নিজে যাচাই করতে শিখুন। নিজের ব্যাক টেস্টিং, জার্নালিং এবং পর্যবেক্ষণ থেকে উপসংহার বের করুন। তবেই আপনি একজন স্বাধীন চিন্তাবিদ হতে পারবেন এবং সেখান থেকেই আসল আত্মবিশ্বাস জন্ম নেবে। এখন আরও একটি শক্তিশালী ধারণা আসে, সক্রিয়তা বনাম পরিপূর্ণতাবাদ। অনেক ট্রেডার একজন নিখুঁত ট্রেডার হবার চেষ্টা করতে গিয়ে প্রতিটি ট্রেডকে অতিরিক্ত বিশ্লেষণ করে, ঝুঁকি এড়িয়ে চলে এবং এক্সিকিউশন বিলম্বিত করে। লেখক এখানে পরিষ্কার বলেন, পারফেকশন ইজ ফিয়ার ইন ডিসগাইজ। যখন আপনি নিখুঁত হবার চেষ্টা করেন, তখন আপনি ব্যর্থতাকে এত ভয় পেতে শুরু করেন যে আপনি কাজই করেন না। এর পরিবর্তে আপনাকে সক্রিয় হতে হবে, অর্থাৎ আপনি যা তা গ্রহণ করা এবং সেখান থেকে বৃদ্ধি শুরু করা। যদি আপনি একজন শিক্ষানবিশ হন, তবে এটিকে দুর্বলতা মনে করবেন না, এটিকে স্পষ্টতা মনে করুন যে আপনাকে এখনও শিখতে হবে। যদি আপনি শৃঙ্খলা পরায়ণ না হন, তবে নিজেকে মিথ্যা বলবেন না। এই সত্যকে গ্রহণ করে আপনি আরও ভালো হতে পারবেন। আত্মবিশ্বাস তখন আসে যখন আপনি নিজের ত্রুটিগুলো দেখতে পারেন এবং তবুও এগিয়ে যেতে পারেন। লেখক এই অধ্যায়ে একটি মূল বার্তা বারবার পুনরাবৃত্তি করেন, কনফিডেন্স ইজ এ চয়েস, নট আ রিওয়ার্ড। আপনার প্রতিটা ট্রেডের আমে আপনি আত্মবিশ্বাসী থাকতে পারেন কারণ আপনি প্রক্রিয়াটি অনুসরণ করেছেন, ফলাফল গ্যারেন্টির উপর নির্ভর করে নয়। এই মানসিকতা শুধুমাত্র ট্রেডিংকে নয়, আপনার পুরো জীবনকে উন্নত করতে পারে। তাই পরের বার যখন আপনি চার্টের সামনে থাকবেন, নিজেকে বলুন, আমি কোনো পূর্বাভাসের উপর নির্ভর করে নয়, বরং আমার শৃঙ্খলার উপর নির্ভর করে ট্রেড করছি। এই চিন্তাভাবনা আপনাকে একজন অপেশাদার থেকে পেশাদার ট্রেডার বানাবে। অধ্যায় 4, দ্বিতীয় ভাগ। লেখক বলেন যে যতক্ষণ না আপনি আপনার প্রতিটি ট্রেডের জন্য সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন, ততক্ষণ আপনি পেশাদার হতে পারবেন না। এখন ভাবুন, যখন কোনো ট্রেড আপনার বিরুদ্ধে যায়, তখন আপনার মনে কি আসে? মার্কেট ভুল দিকে চলে গেছে, ব্রেকিং নিউজ সবকিছু নষ্ট করে দিয়েছে, ব্রোকারের কারণে ঠিকভাবে ফিল আপ হয়নি, অথবা কেউ আমাকে ঠিক করে বোঝায়নি। এই সব কথাগুলো পরিচিত মনে হয়, কিন্তু এগুলোই সেই সূক্ষ্ম অজুহাত যা আপনার উন্নতিকে বাধা দেয়। লেখক একটি বিভ্রাম ভেঙে বলেন যে আপনি কি একজন ভালো সিদ্ধান্ত গ্রহণকারী হতে চান এবং আপনি কি আপনার আবেগের উপর দক্ষতা অর্জন করতে চান। যখন এই উদ্দেশ্যটি স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যায়, তখন আপনি সমস্ত বিভ্রান্তির ঊর্ধ্বে চলে যান। আপনি নিয়ম ভাঙতে ভয় পান না, বরং আপনার নিজের প্রতি সম্মান থাকে যে আপনি নিয়ম তৈরি করেছেন, আর এই সম্মানই শৃঙ্খলাকে মজবুত করে। এই অধ্যায়ের সমাপ্তি একটি শক্তিশালী উপলব্ধির মাধ্যমে হয়। পরের বার যখন আপনি কোনো ট্রেড নিতে যাবেন, এক মুহূর্ত থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এই সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করুন আপনি ট্রেডিংয়ের জগতে একটি নতুন স্তরে পৌঁছে গেছেন। অধ্যায় 5, প্রথম ভাগ। এই অংশে লেখক সেই অদৃশ্য শক্তিটি প্রকাশ করেন যা বেশিরভাগ ট্রেডারকে ক্রমাগত লোকসানের দিকে ঠেলে দেয়, তাদের কাছে যত ভালো কৌশলী থাকুক না কেন। এই শক্তিটি হল বিশ্বাসের প্রভাব আমাদের উপলব্ধির ওপর। লেখক বলেন, আমরা যা দেখি তা সম্পূর্ণভাবে নির্ভর করে সেই লেন্সের উপর যার মাধ্যমে আমরা বাজারকে ব্যাখ্যা করি, আর এই লেন্স আমাদের বিশ্বাস দিয়ে তৈরি হয়। উদাহরণস্বরূপ, যদি কারোর বিশ্বাস থাকে যে বাজারে অর্থ উপার্জন করা কঠিন, তাহলে
যতই ভালো ট্রেডিং সেটআপ থাকুক না কেন, সে অবচেতনভাবে ভয় এবং দ্বিধায় পূর্ণ থাকবে। আর যদি কারোর বিশ্বাস থাকে যে প্রতিটি দিনই একটি নতুন সুযোগ, তাহলে সে খোলা মন এবং স্পষ্টতার সাথে চার্ট দেখবে। এখন ভাবুন, এই দুজন কি একই প্রাইস চার্টকে একই রকম ব্যাখ্যা করবে? একদমই নয়। আর এই পার্থক্যই তাদের ফলাফলকে সংজ্ঞায়িত করে। লেখক এখানে একটি অসাধারণ কথা বলেন। আপনারা মানুষ ট্রেড করেন না, আপনারা আপনাদের মূল্য ব্যবস্থার জন্য ট্রেড করেন। অর্থাৎ বাজার একটাই, কিন্তু প্রতিটি ট্রেডার তার নিজস্ব মূল্য ব্যবস্থা অনুযায়ী এটিকে ট্রেড করে। এখানে কোনো পরম সত্য বা অপরিবর্তনীয় তথ্য নেই, বরং এগুলো হলো সেই ফিল্টার যা আমরা আমাদের অভিজ্ঞতা, শর্তাবলী এবং বারবার আসা চিন্তা থেকে তৈরি করেছি। আর ভালো খবর হলো, বিশ্বাস পরিবর্তন করা যায়। এবার কথা বলা যাক বিশ্বাসকে চিহ্নিত করার এবং পরিবর্তন করার প্রক্রিয়া নিয়ে। প্রথম ধাপ, সচেতনতা। আপনার ট্রেডিং জার্নালে শুধুমাত্র এন্ট্রি এবং এক্সিট লিখবেন না, বরং সেই সময় আপনার মনে যে চিন্তাগুলো চলছিল সেইগুলো লিখুন। আমার মনে হচ্ছিল বাজার নিচে পড়ে যাবে, আমার ভয় ছিল যে লাভ চলে যাবে, আমার বিশ্বাস ছিল না যে এই সেটআপ কাজ করবে। এইগুলো থেকেই আপনার মূল বিশ্বাসগুলো সামনে আসবে। দ্বিতীয় ধাপ, প্যাটার্ন শনাক্ত করুন। আপনি কি বারবার দ্রুত প্রস্থান করেন? আপনি কি জেতার পরে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যান? এই আচরণগত প্যাটার্নগুলোকে অনুসরণ করুন এবং দেখুন এর পিছনে কোন বিশ্বাস আছে। উদাহরণস্বরূপ, তাড়াতাড়ি প্রস্থানের পেছনে এই বিশ্বাস থাকতে পারে যে বাজার আমাকে প্রতিটি সুযোগে ঝাঁপিয়ে পড়তে হবে, না হলে আমি পিছিয়ে পড়ব। তৃতীয় ধাপ, বিশ্বাসকে চ্যালেঞ্জ করুন। যখনই কোনো সীমাবদ্ধকারী বিশ্বাস দেখতে পাবেন, তাকে সরাসরি প্রশ্ন করুন, এই বিশ্বাস কি বাস্তব তথ্যের উপর ভিত্তি করে গঠিত? এটা কি সব সময় সত্যি হয়? বা আমি এটা ছাড়া ট্রেড করতে পারি না? যখন আপনি এই বিশ্বাসগুলোকে যৌক্তিকভাবে চ্যালেঞ্জ করবেন, তখন আপনার মন একটি নতুন স্থান তৈরি করে যেখানে নতুন বিশ্বাস শিকড় গাড়তে পারে। আমি আমার সিস্টেমের উপর বিশ্বাস রাখি, যদিও এটা আমাকে লোকসান দেয়। এই ধরনের অ্যাফার্মেশনসগুলো শুধুমাত্র লেখা যথেষ্ট নয়, সেগুলোকে প্রতিদিন পুনরাবৃত্তি, ভিজুয়ালাইজেশন এবং আবেগপূর্ণ প্রত্যয়ের সাথে আরও শক্তিশালী করুন। কারণ যখন একটি নতুন বিশ্বাস বারবার আবেগপূর্ণভাবে উচ্চারিত হয়, তখন মন এটিকে বাস্তবতা হিসেবে গ্রহণ করতে শুরু করে। লেখক এখানে একটি গভীর কথা বোঝান। বিশ্বাস আপনার চিন্তাভাবনাকে প্রভাবিত করে, চিন্তা আপনার ফিলিং আপনার কাজকে, এবং কাজ আপনার ট্রেডিং ফলাফলকে। তাই যদি আপনি কনসিস্টেন্ট রেজাল্ট চান, তাহলে সবার প্রথমে বিশ্বাসের স্তরে কাজ করতে হবে। এবার একটি খুব ব্যবহারিক পদ্ধতি, বিশ্বাস ভিজুয়ালাইজেশন অনুশীলন। প্রতিটি ট্রেডিং সেশনের আগে 2 মিনিট চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন। আপনি চার্ট দেখছেন, শান্ত আছেন, স্পষ্টতার সাথে সিদ্ধান্ত নিচ্ছেন। তারপর ভাবুন সেই মুহূর্তে আপনার মধ্যে কোন বিশ্বাসগুলো সক্রিয় আছে। সেগুলোকে সচেতনভাবে কল্পনা করুন। যত বেশি আপনি এই ভিজুয়ালাইজেশন বারবার করবেন, আপনার অবচেতন মন এই বিশ্বাসগুলোকে গ্রহণ করা শুরু করবে। অধ্যায়ের এই অংশে লেখক আমাদের একটি স্মরণীয় মন্ত্র দেন। যখন আপনি আবেগ সরিয়ে একটি নিরপেক্ষ অঞ্চলে চলে যাবেন, তখনই বিশ্বাস প্রকাশ পায়। এখন দ্বিতীয় ধাপ হল পরিচয়কে নতুনভাবে তৈরি করা, রিফ্রেম দি আইডেন্টিটি। আমি স্টপ লস অনুসরণ করতে খারাপ বলার বদলে বলুন, আমি এমন একজন ট্রেডার হয়ে উঠছি যে প্রথমে ঝুঁকিকে সম্মান করে। এই সূক্ষ্ম পরিবর্তন আপনার মনকে সংকেত দেয় যে পরিচয় স্থির নয়, এটি বিকশিত হচ্ছে। এখন তৃতীয় ধাপ হল প্রমাণ সংগ্রহ করা, এভিডেন্স কালেকশন। যখনই আপনি একটি সঠিক কাজ করেন, যেমন সময় মতো প্রস্থান করা, নিয়মভিত্তিক এন্ট্রি নেওয়া, জার্নাল আপডেট করা, তখন তা লিখে রাখুন, উদযাপন করুন। আপনার মন সেই দিকেই শক্তিশালী হয়। তাই যদি আপনি বারবার শৃঙ্খলাবদ্ধ আচরণ লক্ষ্য করেন, তাহলে মন এটিকে একটি নতুন বিশ্বাস হিসাবে গ্রহণ করতে শুরু করে। লেখক এখানে একটি কৌশলও দেন, বিলিফ ল্যাডার। এটি একটি 5 স্তরের প্রক্রিয়া যা একটি দুর্বল বিশ্বাসকে শক্তিশালী বিশ্বাসে পরিবর্তন করে। 1. আমি একজন শৃঙ্খলাবদ্ধ ব্যবসায়ী নই। 2. আমি শৃঙ্খলাবদ্ধ হওয়ার চেষ্টা করছি। 3. আমি কিছু ক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ। 4. আমি একজন শৃঙ্খলাবদ্ধ ব্যবসায়ী। 5. শৃঙ্খলা আমার পরিচয়ের অংশ। এই সিঁড়িগুলো ধীরে ধীরে আপনাকে আপনার নতুন পরিচয়ের দিকে নিয়ে যায়। যখন আপনি সারিবদ্ধ পদক্ষেপ নেন, তখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে। এই বিশ্বাস পরিবর্তন কি একবারে হয়ে যায়? না, এটি একটি গতিশীল প্রক্রিয়া, যেখানে পিছিয়ে যাওয়া হবে, বিভ্রান্তিও হবে, কিন্তু অগ্রগতিও হবে। লেখক বলেন, পরিবর্তন রৈখিক নয়,
এটি সচেতনতা, প্রতিরোধ, গ্রহণ এবং রূপান্তরের মাধ্যমে উপরের দিকে ঘুরতে থাকে। অর্থাৎ মাঝে মাঝে আপনি পুরনো প্যাটার্নে পিছলে যেতে পারেন, কিন্তু যদি সচেতনতা থাকে তাহলে সেখান থেকেই আবার উঠে দাঁড়াতে পারেন। আর এই সচেতনতা বাড়ানোর জন্য লেখক একটি শক্তিশালী দৈনন্দিন আচার অনুষ্ঠান প্রস্তাব করেন, 5 মিনিটের বিশ্বাস রিসেট। প্রতিটি ট্রেডিং সেশনের আগে 5 মিনিট একা বসুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কোন বিশ্বাসের সাথে ট্রেড করছি? এই বিশ্বাস কি আমার সাফল্যকে সমর্থন করে? আমি কি এই বিশ্বাসকে এখন পরিবর্তন করতে চাই? তারপর গভীর শ্বাস নিন এবং একটি সহায়ক বিশ্বাস ভিজুয়ালাইজ করুন। এই সহজ অভ্যাসটি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং পুরনো শর্ত থেকে বেরিয়ে নতুন কাজের জন্য জায়গা তৈরি করে। অধ্যায়ের শেষে লেখক একটি কঠিন কিন্তু সুন্দর সত্য বলেন, পরের বার যখন কোনো প্ররোচিত ট্রেড নেবেন বা ভয়ে কোনো সিদ্ধান্ত স্থগিত করবেন, তখন থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, এই সিদ্ধান্ত কি আমার কৌশল থেকে আসছে নাকি আমার পুরনো বিশ্বাস থেকে? যদি আপনি এই প্রশ্নের সৎ উত্তর খুঁজে পান, তাহলে বুঝবেন আপনি ট্রেডিংয়ে দক্ষতার একটি খুব বড় সিঁড়ি চড়েছেন। অধ্যায় 6, প্রথম ভাগ। এই অংশে ট্রেডিংয়ের সবচেয়ে রহস্যময় কিন্তু সবচেয়ে শক্তিশালী জিনিসের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করা হয়েছে, ফোকাস। লেখক একটি খুব অসাধারণ কথা দিয়ে শুরু করেন, আপনার ফোকাস আপনার বাস্তবতা নির্ধারণ করে। অর্থাৎ আপনি বাজারে কি অনুভব করেন, কি দেখেন এবং কিভাবে প্রতিক্রিয়া দেন, তা সবকিছু নির্ভর করে আপনার মনোযোগ কোথায় কেন্দ্রীভূত। যদি আপনার ফোকাস থাকে আমি কত টাকা উপার্জন করতে পারি, তাহলে আপনার মন স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি সংকেতকে লাভের লেন্স দিয়ে দেখবে। আর যখন লোকসান হবে তখন এটি আপনাকে আবেগিক যন্ত্রণা দেবে। কিন্তু যদি আপনার ফোকাস থাকে আমি কি শিখতে পারি, তাহলে সেই লোকসানটি আপনার কাছে নিরপেক্ষ মনে হবে এবং এটি একটি উন্নতির সুযোগ হয়ে উঠবে। তাই লেখক বলেন যে ফোকাস হলো সেই প্রবেশদ্বার যার মাধ্যমে তথ্য আপনার মনে প্রবেশ করে। অর্থাৎ যদি আপনার উপলব্ধি বিকৃত হয় তাহলে বাজারে স্পষ্টতা পাওয়া অসম্ভব। এখন প্রশ্ন হলো, আমাদের ফোকাস কেন প্রায়শই অস্থির হয়? লেখক এখানে 3টে বড় কারণ বলেন। 1, লোকসানের ভয়। আমাদের মনোযোগ বারবার সেই সম্ভাবনার দিকে চলে যায় যে যদি আমরা টাকা হারিয়ে ফেলি তাহলে কি হবে। 2, সঠিক হওয়ার প্রয়োজন। ট্রেড নেওয়ার সময় আমাদের সম্পূর্ণ মনোযোগ এই দিকে থাকে যে আমাদের পূর্বাভাস সঠিক হোক। 3, বিচ্ছেদ, ডিটাচমেন্টের অভাব। আমরা ট্রেডিংকে একটি খেলার হিসেবে দেখি যেখানে জয় এবং হার উভয়ই প্রক্রিয়ার অংশ, বরং আমরা এটিকে ব্যক্তিগত জয় বা হার হিসেবে দেখি। এই 3টে কারণেই আমাদের ফোকাস অস্থির হয়ে যায়। এখন কথা হলো, এই ফোকাসকে শক্তিশালী এবং স্থির কিভাবে করা যায়? প্রথম ধাপ, একটি ট্রেডিং উদ্দেশ্য তৈরি করা। আপনার উদ্দেশ্য পরিষ্কার করুন। আপনি কি টাকা উপার্জন করতে চান নাকি একজন দক্ষ ট্রেডার হতে চান? যদি আপনার উদ্দেশ্য হয় দক্ষতা, তাহলে আপনার ফোকাস স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া, বিশ্লেষণ এবং শেখার দিকে চলে যাবে। দ্বিতীয় ধাপ, পরিবেশ নিয়ন্ত্রণ। আপনার ট্রেডিং পরিবেশ থেকে বিভ্রান্তি দূর করুন। আপনার স্ক্রিনে কি নোটিফিকেশন সক্রিয় আছে? আপনি কি সোশ্যাল মিডিয়া ট্যাব খোলা রাখেন? যদি হ্যাঁ, তাহলে আপনি অজান্তে আপনার ফোকাসকে টুকরো টুকরো করে ভাগ করছেন। তাই একটি বিভ্রান্তিমুক্ত, শান্ত এবং পরিচ্ছন্ন পরিবেশ আপনার মনকে স্থির করতে পারে। তৃতীয় ধাপ, ট্রেডের মধ্যে মানসিক রিসেট। যখন একটি ট্রেড শেষ হয়, লাভ হোক বা লোকসান, তারপর একটি সংক্ষিপ্ত বিরতি নেওয়া জরুরি। লেখক বলেন, যদি আপনি পুরনো ট্রেডের বোঝা নিয়ে পরের সুযোগটি দেখেন, তাহলে আপনি স্পষ্টতা দিয়ে নয়, পক্ষপাতের সঙ্গে দেখছেন। তাই প্রতিটি ট্রেডের পর গভীর শ্বাস নিন, চোখ বন্ধ করুন এবং নিজেকে মানসিকভাবে পরিষ্কার করুন। এখন একটি উন্নত ধারণা আসে, নির্বাচিত উপলব্ধি নিয়ন্ত্রণ। লেখক বলেন যে আমাদের মন সেই তথ্যই শনাক্ত করে যা তার বিশ্বাস এবং আবেগিক অবস্থার সঙ্গে সারারিকত। অর্থাৎ যদি আপনি ভয়ে থাকেন তাহলে প্রতিটি মুভ আপনার কাছে একটা হুমকি মনে হবে। তাই ফোকাসকে মজবুত করার মানে হলো আপনার আবেগ এবং বিশ্বাসকে বারবার স্ক্যান করা এবং রিসেট করা। এর জন্য লেখক একটি টুল দেন, ফোকাস মন্ত্র। যখনই আপনি চার্ট দেখেন, মনে মনে পুনরাবৃত্তি করুন, আমি এখানে সম্ভাবনা দেখতে এসেছি, পূর্বাভাস করতে নয়। আমি আমার প্রক্রিয়ার ওপর ফোকাস করছি, ফলাফলের ওপর নয়। আমি স্পষ্টতা দিয়ে দেখছি, আবেগ দিয়ে নয়। এই লাইনগুলো প্রতিদিন পুনরাবৃত্তি করলে আপনার মন একটি নতুন ফোকাস মোডে স্থানান্তরিত হতে শুরু করে। এই অধ্যায়ে একটি খুব গভীর বার্তা আছে, বাজার কখনো অস্পষ্ট হয় না, আমাদের মন হয়। অর্থাৎ যদি আপনি বারবার বলেন বাজার বোঝা যাচ্ছে না, তাহলে সম্ভবত বাজারে নয়, আপনার ফোকাসে। তাই পরের বার যখন আপনি চার্ট খুলবেন তখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কোথায় দেখছি? আমি কোন আবেগ দিয়ে দেখছি? আমি কি প্রক্রিয়ার উপর আছি নাকি ফলাফলের ওপর? এই 3টি প্রশ্নই আপনার মনোযোগের দিক নির্ধারণ করে এবং সেখান থেকেই আপনার ট্রেডিং ফলাফল শুরু হয়। অধ্যায় 6,
দ্বিতীয় ভাগ। এই অংশে লেখক আমাদের সেই সূক্ষ্ম পার্থক্যটি বোঝান যা একজন সাধারণ ট্রেডার এবং একজন মাস্টার ট্রেডারের মধ্যে থাকে, আর তা হল ফ্লো স্টেট অফ ফোকাস। ফ্লো স্টেট অর্থাৎ সেই মানসিক অবস্থা যেখানে আপনি সম্পূর্ণরূপে উপস্থিত থাকেন, বিভ্রান্তি শূন্য হয় এবং সিদ্ধান্ত নেওয়া অনায়াস হয়। লেখক বলেন, ফ্লো কোনো জাদু নয়, বরং এটি একটি খুব নির্দিষ্ট সমন্বয়। উদ্দেশ্যের স্পষ্টতা প্লাস আবেগিক নিরপেক্ষতা প্লাস প্রক্রিয়ায় বিশ্বাস ইকুয়াল টু ফ্লো। অর্থাৎ যখন আপনি এই তিনটি জিনিসকে শারীরিকত করেন, তখন আপনার মন একটি লেজারের মতো কাজ করে। আপনাকে না ভয়ে বিভ্রান্ত করে, না লোভ, না অতিরিক্ত বিশ্লেষণ। আপনি শুধু পর্যবেক্ষণ করেন, প্রতিক্রিয়া নয়। এখন প্রশ্ন আসে, এই ফ্লোতে কিভাবে যাওয়া যায়? লেখকের জন্য একটি 4 ধাপের পদ্ধতি বলেন। 1. প্রি ট্রেড ফোকাস সেটআপ। প্রতিটি ট্রেডিং সেশনের আগে 5 থেকে 7 মিনিটের মানসিক সেটআপ জরুরি। বসুন, গভীর শ্বাস নিন এবং নিজের আবেগের ওপর মনোযোগ দিন। এই অনুশীলনগুলি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং ফ্লোয়ের প্রথম সিঁড়িতে নিয়ে আসে। 2. মাইক্রো ফোকাস লুপস। যখন আপনি ট্রেডিং করছেন, তখন 15 থেকে 20 মিনিটের ছোট টাইম ব্লকে কাজ করুন। প্রতিটি ব্লকের পরে 30 সেকেন্ডের মিনি ব্রেক নিন। আপনার ভঙ্গি চেক করুন, শ্বাস নিন এবং একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি কি এখন কেন্দ্রীভূত আছি? যদি সরে গিয়ে থাকেন, তবে ফিরে আসুন। 3. অস্থিরতার সময় আবেগিক নিরীক্ষণ, ইমোশনাল অডিট। যখন বাজার দ্রুত মুভ করে, তখন আপনার ফোকাস সবচেয়ে বেশি পরীক্ষা হয়। এমন অবস্থায় সঙ্গে সঙ্গে ট্রেড নেবেন না। প্রথমে আপনার আবেগগুলো পরীক্ষা করুন। আমি কি উদ্বিগ্ন? আমি কি তাড়া করছি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে থামুন, চার্ট থেকে সরে যান এবং যখন আপনি স্থিত হবেন, তখন ফিরে আসুন। 4. পোস্ট ট্রেড ডিব্রিফিং। প্রতিটি ট্রেডের পর 2 মিনিট নিজেকে প্রশ্ন করুন, আমি কি স্পষ্টতা দিয়ে দেখেছি নাকি ভয় দিয়ে? আমার ফোকাস কি সুসংগঠিত ছিল নাকি ভেঙে গিয়েছিল? এটি আপনাকে রিয়েল টাইম ফিডব্যাক দেবে এবং পরের বার আপনি আরও ভালো ফোকাস দিয়ে ট্রেড করতে পারবেন। এই কারণেই লেখক পরামর্শ দেন যে আপনি ট্রেডিংয়ের বাইরেও কিছু ফোকাস বৃদ্ধিকারী কার্যক্রম করুন, যেমন ধ্যান, প্রতিদিন 5 থেকে 10 মিনিট ফোন ছাড়া পড়া, গভীর মনোযোগ দিয়ে শোনা, কারো সাথে কথা বলার সময় সম্পূর্ণ মনোযোগ দেওয়া। এই সব আপনার মানসিক শৃঙ্খলা তৈরি করে, যা পরে ট্রেডিংয়ে স্বাভাবিকভাবে স্থানান্তরিত হয়। এখানে একটি খুব চোখ খুলে দেওয়ার মতো সত্য আসে। অনেক ট্রেডার খারাপ কৌশলের জন্য নয়, বরং খারাপ ফোকাসের জন্য লোকসান করে। অধ্যায়ের শেষে লেখক বলেন, আপনার মন যেখানে থাকে, আপনার অর্থ সেখানে যায়। অর্থাৎ আপনাকে প্রতিদিন সুপারম্যান হওয়ার দরকার নেই, শুধু প্রতিদিন একটু শৃঙ্খলাবদ্ধ এবং কেন্দ্রীভূত থাকাই সবচেয়ে বড় সুবিধা। অধ্যায় 7, প্রথম ভাগ। অধিকাংশ মানুষ ট্রেডিংকে একটি নিশ্চিততার খেলা মনে করে। তারা ভাবে যে যদি কোনো সিস্টেমের সুবিধা থাকে, তাহলে এটি প্রতিটি বার জিতা উচিত। কিন্তু বাজার কখনো এমন আচরণ করে না। লেখকের একটি খুব গভীর লাইন আছে, যতক্ষণ না আপনি আপনার মনকে সম্ভাবনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার অভ্যেস করাচ্ছেন, ততক্ষণ প্রতিটি লোকসান ব্যক্তিগত অপমান মনে হবে এবং প্রতিটি জয় অতিরিক্ত আত্মবিশ্বাস বাড়াবে। তাই এই অধ্যায়ের সবচেয়ে প্রথম শিক্ষা এটি, কোনো দুটি ট্রেড কখনো হুবহু এক হতে পারে না, কারণ প্রতিটি বার পটভূমির শর্ত, অংশগ্রহণকারী, খবর এবং মনস্তত্ত্ব ভিন্ন হয়। তাই যদি আপনি প্রতিটি ট্রেডকে শেষ ট্রেডের মতো দেখতে শুরু করেন, তাহলে আপনি পরিসংখ্যানগত চিন্তার পরিবর্তে আবেগিক চিন্তা করতে শুরু করেন। এখন লেখক এখানে 5টি শক্তিশালী স্তম্ভ বলেন, যা যে কোনো পেশাদার ট্রেডারের সম্ভাবনাময় মানসিকতার ভিত্তি হয়। 1. আপনাকে জানতে হবে না যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে টাকা উপার্জন করার জন্য। এটি সবচেয়ে বিপরীতমুখী ধারণা। অধিকাংশ মানুষ ভাবে, যতক্ষণ না আমি নিশ্চিত হয়ে যাই, ততক্ষণ আমি এন্ট্রি নেব না। কিন্তু নিশ্চিততা একটি বিভ্রম। আপনাকে শুধু এতটুকু জানতে হবে যে যখন এই শর্তগুলো উপস্থিত হয়, তখন দীর্ঘমেয়াদে আমার পক্ষে ফলাফল আসে। শুধু এতটুকুই যথেষ্ট। 2. যে কোনো কিছু ঘটতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। লেখক এখানে খুব সরাসরি বলেন, বাজার কাউকে জবাব দেয় না। এটি কোনো যুক্তি, নিয়ম বা প্রত্যাশা মানে না। তাই প্রতিটি বার ট্রেড নেওয়ার সময় আপনার মনে এই লাইনটি পুনরাবৃত্তি করুন, যে কোনো কিছু ঘটতে পারে এবং আমি তাতে ঠিক আছি। এই মানসিকতা আপনাকে আবেগিকভাবে নিরপেক্ষ করবে। 3. একটি সুবিধার সাথেও জয় এবং লোকসানের মধ্যে একটি এলোমেলো বিতরণ থাকে। অর্থাৎ যদি আপনার কৌশল 60% সঠিকতা দেয়, তাহলে জরুরি নয় যে প্রতিটি 10টি ট্রেডে 6টি জিততেই হবে। হতে পারে 4টে ধারাবাহিক লোকসান আসবে, তারপর 6টা জয় আসবে। হতে পারে জয়হার এলোমেলো ক্রমে আসবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি 60% সাফল্যের হার দেবে যদি আপনি সেই সুবিধাটি ধারাবাহিকভাবে প্রয়োগ করতে থাকেন। 4. একটি সুবিধা অন্য কিছুর ওপর একটি
একটি উচ্চ সম্ভাবনার ইঙ্গিত ছাড়া আর কিছুই নয়। সুবিধা কোনো গ্যারান্টি নয়, এটি শুধু একটি পরিসংখ্যানগত সুবিধা। তাই প্রতিটি বার যখন আপনি ট্রেড নেন, তখন আপনার উদ্দেশ্য নিশ্চিততা খোঁজা নয়, বরং এই বিশ্বাস তৈরি করা যে এই সেটআপটি আমার পক্ষে পক্ষপাতদুষ্ট। 5. ট্রেডিং একটি সংখ্যার খেলা। ধারাবাহিক ফলাফল পেতে আপনার বড় নমুনার প্রয়োজন। যদি আপনি 2-3টে ট্রেডের পরই সিস্টেমে সন্দেহ করতে শুরু করেন, তাহলে আপনি এখনও সম্ভাবনাময় চিন্তাবিদ হননি। লেখক বলেন আপনাকে ব্যাচে চিন্তা করতে হবে, ট্রেডে নয়। অর্থাৎ প্রতিটি একক ট্রেডে জুম ইন করার পরিবর্তে আপনাকে 20-30টি ট্রেডের গড় ফলাফল দেখা উচিত। এখন কথা বলা যাক এই সম্ভাবনাময় মানসিকতাকে কার্যত কিভাবে তৈরি করা যায়। সবচেয়ে প্রথম উপায় বিশ্বাস নিরীক্ষণ। আপনার ট্রেডিং জার্নালে একটি অংশ তৈরি করুন আর লিখুন, আমি কি প্রতিটি ট্রেডকে ফলাফল দিয়ে বিচার করি? আমি কি লোকসানকে ব্যক্তিগত ব্যর্থতা মনে করি? আমি কি জেতার পর উদাসীন হয়ে যাই? যদি এই প্রশ্নগুলোতে হ্যাঁ বেশি আসে, তাহলে আপনি পরিসংখ্যানগত নয়, আবেগিক ট্রেডিং করছেন। দ্বিতীয় উপায় ব্যাচ চিন্তা অনুশীলন। প্রতিটি 20টি ট্রেডের পর একটি ব্যাচ রিপোর্ট তৈরি করুন। তাতে দেখুন কতগুলো ট্রেড সঠিক সেটআপে ছিল, কতগুলোতে নিয়ম অনুসরণ করা হয়েছিল, কতগুলোতে আবেগ প্রভাবিত ছিল। এতে আপনি স্পষ্টতা পাবেন যে আপনার সুবিধা কাজ করছে কিনা, ব্যক্তিগত ফলাফল নিয়ে বিরক্ত না হয়ে। তৃতীয় উপায় এলোমেলো অনুকরণ বা র্যান্ডমনেস সিমুলেশন। লেখক পরামর্শ দেন যে আপনি কয়েন টস অনুকরণ করুন। ধরে নিন হেড জয়, টেল লোকসান। আপনি কয়েন 100 বার ওড়ান এবং প্রতিটি বারের ফলাফল নোট করুন। আপনি দেখবেন যে কখনো 4টে হেড পরপর আসে, কখনো 3টে টেল কোনো যুক্তি ছাড়া। এই সহজ অভ্যেসটি আপনার মনকে বুঝতে সাহায্য করে যে স্বল্পমেয়াদী এলোমেলোতা দীর্ঘমেয়াদী ফলাফলকে নষ্ট করে না, যদি আপনার সুবিধা অক্ষত থাকে। লেখক বলেন আবেগ সম্ভাবনার বিরুদ্ধে লড়াই করে, শৃঙ্খলা তার সাথে মিত্রতা করে। অর্থাৎ হয় আপনি প্রতিবার নিশ্চিততা চাইবেন এবং হতাশ থাকবেন, অথবা আপনি শৃঙ্খলাবদ্ধ প্রয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে ধারাবাহিক থাকবেন। এখন অবশেষে এই অংশের সবচেয়ে জরুরি কথা। প্রতিটিবার যখন আপনি ট্রেড নেবেন, তখন ফলাফল দেখার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এই সিদ্ধান্তটি আমার প্রক্রিয়া এবং সম্ভাবনাময় মানসিকতা থেকে নিয়েছিলাম? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ফলাফল যাই হোক না কেন আপনি একজন সফল ট্রেডারের মতো চিন্তা করছেন। অধ্যায় 7, দ্বিতীয় ভাগ। এই অংশটি আমাদেরকে সেই মানসিকতার গভীরতায় নিয়ে যায় যে একটি সক্ষম ট্রেডার গ্রহণ করে। এমন একজন ট্রেডার যে না একটি জয়ে গর্বিত হয় আর না একটি লোকসানে ভেঙে পড়ে। লেখক বলেন যে পেশাদার হওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার মনকে পরিসংখ্যানগত চিন্তার আসল ট্রেনিং দিতে হয়। আর এই ট্রেনিংয়ের প্রথম ধাপ হল ফলাফল থেকে বিচ্ছিন্ন হওয়া, প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়া। আপনি কখনো ক্যাসিনোর কথা ভেবেছেন? এটি প্রতিটি খেলোয়াড়কে খেলতে দেয়, প্রতিটি বার জিততেও দেয়, তবুও শেষে কে জেতে? সেই ক্যাসিনো। কেন? কারণ তার কাছে একটি সুবিধা আছে এবং সে এটি দীর্ঘমেয়াদে আবেগিক গোলমাল ছাড়া প্রয়োগ করে। ঠিক তেমনি একজন ট্রেডারের প্রয়োজন একটি বৈধ সিস্টেম, তার নিয়মগুলোর পরিষ্কার বোঝাপড়া, আর সবচেয়ে বড় জিনিস তার ধারাবাহিক প্রয়োগ। এখন আপনি ভাবছেন প্রতিটিবার একই নিয়ম অনুসরণ করা কি কঠোরতা নয়? লেখক বলেন না, বরং এই শৃঙ্খলাই আপনাকে অনিশ্চিততায় স্পষ্টতা দেয়। আর এই স্পষ্টতা বজায় রাখার জন্য লেখক কিছু গুরুত্বপূর্ণ অভ্যেস প্রস্তাব করেন। পরিসংখ্যানগত নিশ্চিতকরণ অনুশীলন বা স্ট্যাটিস্টিক্যাল অ্যাফার্মেশন প্র্যাকটিস। প্রতিটি সকালে বা ট্রেডিংয়ের আগে 5 মিনিট পর্যন্ত নিজেকে মনে করিয়ে দিন, আমি সম্ভাবনায় কাজ করছি। প্রতিটি ব্যক্তিগত ফলাফল অপ্রাসঙ্গিক, ব্যাচ গুরুত্বপূর্ণ। আমি কোনো আবেগপ্রবণ অনুমান নয়, বরং প্রক্রিয়া নির্ভর সিদ্ধান্ত নিচ্ছি। এই ধরনের দৃঢ় বাক্যগুলো বারবার উচ্চারণ করলে আপনার মস্তিষ্কে নতুন স্নায়বিক পথ তৈরি হয়। এর ফলে আপনি ক্ষতিকেও একটি স্বাভাবিক ডেটা পয়েন্ট হিসেবে দেখতে পারবেন। প্রতিটি ট্রেডের পর নিরপেক্ষ অভিব্যক্তি রাখুন, না খুশি না দুঃখী, শুধু একটি কথা বলুন, পরবর্তী। এই অভ্যেসটি আপনাকে অতিরিক্ত প্রতিক্রিয়া থেকে বাঁচায় এবং আপনাকে মানসিকভাবে ভারসাম্যপূর্ণ রাখে। আউটকাম জার্নাল ভার্সেস প্রসেস জার্নাল। মনে রাখা উচিত যে বেশিরভাগ মানুষ কেবল ফলাফল রেকর্ড করে, লাভ, ক্ষতি, এন্ট্রি, এক্সিট, কিন্তু প্রসেসে রেকর্ড করা হয় আমার এজ, আমি বারবার খেলছি। এটি সেই ভাবনা যা আপনাকে দীর্ঘমেয়াদী ধারাবাহিক ট্রেডার করে তোলে। অধ্যায় 8, পর্ব 1। এই অংশে লেখক সেই কঠিন সত্যকে তুলে ধরেন যা বেশিরভাগ ট্রেডার কখনো উপলব্ধি করেন না। আপনার সবচেয়ে বড় শত্রু বাজার নয়, আপনার নিজের ভয়। সেই ভয় যা প্রতিটি সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকে। সেই ভয় যা ট্রেডিং সিস্টেম ছেড়ে আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সেই ভয় যা লাভের পরেও এই চিন্তায় রাখে যে পরের বার কি হবে।
লেখক বলেন ভয় কোনো ত্রুটি নয়, এটি একটি অপ্রক্রিয়াজাত অনুভূতি। অর্থাৎ ভয় নিজে খারাপ নয়, এটি একটি সংকেত, একটি সতর্কবার্তা যে কোথাও কোনো বিপদ অনুভূত হচ্ছে। সমস্যা তখন হয় যখন আপনি সেই ভয়কে বোঝার বদলে তা দমন বা উপেক্ষা করেন। এই ভয় কোথা থেকে আসে? লেখক এর 3টি প্রধান উৎস বলেছেন। 1. অতীতের ক্ষতির মানসিক প্রভাব। যখন আপনি বারবার ক্ষতি করেন, আপনার অবচেতন মন একটি প্যাটার্ন তৈরি করে নেয়। বাজার অনিরাপদ, আমি বারবার ভুল করি, প্রতিটি ট্রেড একটি প্রথম বিপদ। এই বিশ্বাস আপনার প্রতিটি ট্রেডকে দুশ্চিন্তায় ভরে দেয়। আর যখনই এমন মানসিকতা থাকে, সিদ্ধান্ত গ্রহণ বিক্ষিপ্ত হয়ে যায়। 2. নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষা। কিছু ট্রেডার প্রতিটি ক্ষেত্রে সঠিক হতে চায়, তাদের 100% নিশ্চিতীকরণ প্রয়োজন, কিন্তু এমন কোনো সিস্টেম নেই যা এমন নিশ্চিততা দিতে পারে। এই অবাস্তব প্রত্যাশার কারণেও ভয় জন্ম নেয়, কারণ মস্তিষ্ক মেনে নিতে পারে না যে ক্ষতি ও প্রক্রিয়ার একটি অংশ। 3. ট্রেডিংয়ের সাথে আত্মমর্যাদা সংযুক্ত করা। যখন আপনি আপনার ট্রেডিংয়ের সাথে আপনার আত্মমূল্যকে যুক্ত করেন, যেমন যদি লাভ করি আমি স্মার্ট, যদি ক্ষতি হয় আমি ব্যর্থ, তখন প্রতিটি ক্ষতি আপনার অহংকে ভেঙে দেয়। এটাই ভয়কে আরও বাড়িয়ে তোলে। ভয়ের মোকাবেলা। এখন কথা বলা যাক কিভাবে এই ভয়কে নিয়ন্ত্রণ করা যায়, তা নির্মূল করার চেষ্টা না করে। লেখক বলেন ভয় সচেতনতার মধ্যে বিলীন হয়। অর্থাৎ যখন আপনি সচেতনভাবে ভয়কে পর্যবেক্ষণ করেন, তাকে একটি নাম দেন, তখন তা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই প্রথম অনুশীলন হলো ভয় জার্নালিং। যখনই আপনি ভয় অনুভব করবেন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি নিয়ে ভয় পাচ্ছি? এই ভয় কি আমার অতীতের কোনো অভিজ্ঞতার সাথে সম্পর্কিত? আমি কি এই ভয় থেকে পালাচ্ছি নাকি তাকে পর্যবেক্ষণ করছি? এই জার্নাল আপনার অবচেতনে লুকিয়ে থাকা প্যাটার্নগুলিকে সামনে আনে, যার ফলে আপনি সেগুলিকে প্রক্রিয়া করতে পারেন। দ্বিতীয় অনুশীলন হলো ঝুঁকি এক্সপোজার সিমুলেশন। প্রতি সপ্তাহে কিছু সময় বের করে চার্টে কাল্পনিক ট্রেড নিন, যেখানে আপনি ভার্চুয়াল ঝুঁকি নেবেন, আসল অর্থ নয়। এর মাধ্যমে আপনি আপনার স্নায়ুতন্ত্রকে প্রকৃত ক্ষতি ছাড়াই এক্সপোজার দেবেন। এটি স্নায়ুতন্ত্রকে নতুনভাবে তৈরি করে যেন ঝুঁকিকে নিয়ন্ত্রণ করা যায়। তৃতীয় অনুশীলন হলো ক্ষুদ্র ক্ষতিকে মেনে নেওয়া। প্রতি সপ্তাহে এমন একটি ট্রেড নিন যেখানে আপনি ইচ্ছাকৃতভাবে স্টপ লস লাগাবেন এবং তার হিট হওয়াকে মেনে নেবেন। এই অনুশীলনের উদ্দেশ্য হলো ক্ষতিকে স্বাভাবিক করা। আপনার মস্তিষ্ক ক্ষতিকে একটি ঘটনা হিসেবে দেখতে শিখবে, ব্যক্তিগত আক্রমণ হিসেবে নয়। প্রক্রিয়ায় বিশ্বাস। এখানে লেখক একটি গভীর অন্তর্দৃষ্টি দেন। প্রক্রিয়ার উপস্থিতিতে ভয় টিকতে পারে না। অর্থাৎ যখন আপনি একটি শক্তিশালী প্রক্রিয়া তৈরি করেন, তার উপর ভরসা করেন এবং তা অনুসরণ করেন, তখন ভয় স্বাভাবিকভাবেই ফিকে হয়ে যায়। তাই লেখক পরামর্শ দেন যে আপনি একটি আবেগপ্রবণ ঝুঁকি পরিকল্পনা তৈরি করুন। প্রতিটি ট্রেডের আগে তাতে এই 3টি বিষয় স্পষ্ট করুন। 1. এই ট্রেডে আমি কতটুকু ঝুঁকি নিতে প্রস্তুত? 2. যদি ক্ষতি হয় আমার প্রতিক্রিয়া কি হবে? 3. আমি কি কোনো দোষারোপ, লজ্জা বা অনুশোচনা ছাড়া এই ফলাফল মেনে নিতে পারবো? যদি আপনি এই 3টি প্রশ্নের উত্তর শান্তভাবে দিতে পারেন, তাহলে আপনি ট্রেড নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত। অধ্যায়ের শেষে লেখক একটি খুবই রূপান্তরমূলক বাক্য বলেন, আবেগিক সচেতনতা যোগ সুসংগঠিত প্রতিক্রিয়া সমান ট্রেডিং এ স্পষ্টতা। এর মানে হলো আপনাকে প্রথমে আপনার ভেতরের আবেগিক প্রতিক্রিয়াগুলি বুঝতে হবে, তারপর সেগুলির জন্য একটি সুসংগঠিত নিয়মভিত্তিক প্রতিক্রিয়া তৈরি করতে হবে। এখানে লেখক একটি অনুশীলন বলেন, আবেগিক চেক ইন আচার। প্রতিটি ট্রেডের আগে 1 মিনিটের জন্য থামুন এবং নিজেকে এই 5টি প্রশ্ন জিজ্ঞাসা করুন। 1. আমি কি এখন শান্ত এবং কেন্দ্রিত? 2. এমন কোনো তাড়া আছে যা আমাকে ট্রেড নিতে বাধ্য করছে? 3. আমার মন কি ফলাফলের কথা বেশি ভাবছে নাকি প্রক্রিয়ার ওপর রয়েছে? 4. আমি কি মানসিকভাবে কোনো আগের ক্ষতির সাথে যুক্ত? 5. আমি কি এই ট্রেডে স্পষ্টতা নিয়ে ঢুকছি নাকি ভয় নিয়ে? যদি এই প্রশ্নগুলির কোনোটির উত্তর হ্যাঁ হয়, তাহলে তৎক্ষণাৎ প্রবেশ করবেন না। প্রথমে একটি গভীর শ্বাস নিন, একটু বিরতি নিন এবং তারপর সিদ্ধান্ত নিন। আবেগিক কন্ডিশনিং। এখন কথা বলা যাক আবেগিক কন্ডিশনিং নিয়ে, কারণ ভয়কে শেষ করা যায় না, তাকে পুনরায় প্রশিক্ষণ দেওয়া যায়। লেখকের মতে পুনরাবৃত্তি যোগ প্রতিফলন সমান পুনরায় কন্ডিশনিং। অর্থাৎ বারবার আপনার ট্রেডিং নিয়মগুলিকে শান্ত মনে প্রয়োগ করা এবং প্রতিবার তারপর প্রতিফলন ঘটানো। এই প্রক্রিয়া আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত এবং শৃঙ্খলিত করে তোলে। এখানে একটি সহজ অনুশীলন দেওয়া হয়েছে, ট্রেড পরবর্তী প্রতিফলন। প্রতিটি ট্রেডের পরে আপনার জার্নালে কেবল 2টি লাইন লিখুন, প্রবেশের সময়কার আবেগ এবং বের হবার সময়কার আবেগ। শুধু এতটুকু ট্র্যাক রাখার মাধ্যমে আপনি একটি প্যাটার্ন ধরতে পারবেন, কোন আবেগিক অবস্থা আপনাকে সঠিক দৃষ্টান্ত নিতে সাহায্য করে আর কোন অবস্থা আপনাকে আবেগ প্রবণ করে তোলে। এখানে লেখক একটি যুগান্তকারী ধারণা দেন, আপনি যখন দায়িত্ব নেন তখন ভয় তার শক্তি হারায়। অর্থাৎ যখন আপনি প্রতিটি ক্ষতির জন্য বাইরের কোনো কিছুকে দোষ দেন, খবর, বাজার, অপারেটর, তখন ভয় আরো শক্তিশালী হয়।
কিন্তু যখন আপনি ক্ষতিকে নিজের বলে মেনে নেন, তখন আপনি নিজের মধ্যে কর্তৃত্ব তৈরি করেন, আর সেই কর্তৃত্ব ভয়ের আধিপত্য কমিয়ে দেয়। অধ্যায় 9, পর্ব 1। এই অংশে লেখক সেই মানসিক অবস্থার কথা বলেন যা প্রতিটি সফল ট্রেডারের মূল: আত্মবিশ্বাসী বিচ্ছিন্নতা, অর্থাৎ আত্মবিশ্বাসের সাথে ট্রেড করা কিন্তু তার ফলাফলের সাথে আবেগিকভাবে যুক্ত না থাকা। অনেকেই মনে করেন যে ট্রেডিংয়ে আত্মবিশ্বাস মানে প্রতিটি ক্ষেত্রে সঠিক হওয়া, কিন্তু লেখক বলেন যে আসল আত্মবিশ্বাস আসে তখন যখন আপনি এটা বুঝতে পারেন যে আপনাকে প্রতিবার সঠিক হওয়ার দরকার নেই, কেবল আপনার এজকে ধারাবাহিকভাবে প্রয়োগ করতে হবে। এই পরিবর্তন আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় এবং আপনাকে মার্কেটের প্রবাহে চলতে দেয়, কোনো আবেগিক টানাপোড়েনের ছাড়া। লেখক প্রথমে বোঝান যে বেশিরভাগ ট্রেডারের আত্মবিশ্বাস ভঙ্গুর কেন হয়। এর প্রধান কারণ ফলাফল ভিত্তিক পরিচিতি, অর্থাৎ আপনি আপনার প্রতিটি ট্রেডের ফলের সাথে আপনার আত্মমূল্যকে যুক্ত করেন। যদি ট্রেডে ক্ষতি হয়, আপনি নিজেকে ব্যর্থ মনে করেন। এই মানসিকতায় ট্রেড করার সময় আপনাকে আবেগপ্রবণ করে তোলে। এখন এর সমাধান কি? লেখক বলেন যে আসল আত্মবিশ্বাস আসে প্রক্রিয়া ভিত্তিক পরিচিতি থেকে, অর্থাৎ আপনি নিজেকে একজন শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া অনুসারী ব্যক্তি হিসেবে দেখতে শুরু করেন, ফলাফলের পিছনে ছোটা একজন ব্যক্তি হিসেবে নয়। তাই লেখক প্রথম যে অনুশীলনটি বলেন সেটি হলো প্রক্রিয়া ভিত্তিক পরিচিতি। বেশিরভাগ ট্রেডার প্রতিটি ট্রেডকে জয় পরাজয়ের দৃষ্টিকোণ থেকে দেখেন, কিন্তু লেখক বলেন যে আপনাকে প্রতিটি ট্রেডকে একটি ডেটা পয়েন্টের মতো দেখতে হবে। তাই তিনি পরামর্শ দেন যে আপনি এমন একটি সিস্টেম গ্রহণ করুন যেখানে আপনি প্রতিটি ট্রেডের পরে কেবল 3টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। 1, আমি কি আমার ট্রেডিং নিয়ম অনুসরণ করেছি? 2, আমি কি ট্রেডের আগে এবং পরে আবেগ লক্ষ্য করেছি? 3, যদি এই ট্রেড আবার সামনে আসে, আমি কি এটা আবার নেব? যদি এই 3টি প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সফল, তার ট্রেডটি লোকসান বা লাভ যাই হোক না কেন। আত্মবিশ্বাসের গভীরতা। এখন লেখক একটি গভীর কথা বলেন, যদি আপনি নিজের উপর ভরসা না করেন যে আপনি সিস্টেম অনুসরণ করতে পারবেন, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, তাহলে কোনো সিস্টেম, কোনো কৌশলই আপনাকে ধারাবাহিক করতে পারবে না। তাই পরবর্তী অনুশীলন যা লেখক পরামর্শ দেন তা হলো আত্মবিশ্বাস স্কোর কার্ড। প্রতি সপ্তাহে একবার আপনার ট্রেডিং জার্নালে নিজেকে 1 থেকে 10-এর মধ্যে একটি স্কোর দিন। আপনি কি আপনার নিয়মগুলি ধারাবাহিকভাবে অনুসরণ করেছেন? আপনি কি আবেগের বশে সিদ্ধান্ত নেননি? আপনি কি ট্রেডিং প্ল্যানের বাইরে কোনো ট্রেড নিয়েছেন? প্রতিটি প্রশ্নের স্কোর লিখুন এবং পরের সপ্তাহের জন্য লক্ষ্য নির্ধারণ করুন যে এবার আমি এই স্কোরগুলিকে আরো উন্নত করব। এই আত্মপর্যবেক্ষণ আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। এখন কথা বলা যাক আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, জানার প্রয়োজন থেকে মুক্তি। ট্রেডিংয়ে অনেক মানুষ বিশ্লেষণজনিত পক্ষাঘাতের শিকার হন। যতক্ষণ না তারা সবকিছু জানতে পারে, তারা কাজ করে না। কিন্তু লেখক বলেন যে এই তাগিদটি নিশ্চয়তার আসক্তি থেকে আসে, তাই আপনাকে অনিশ্চয়তাকে আলিঙ্গন করতে শিখতে হবে। এর জন্য একটি অনুশীলন রয়েছে, এলোমেলো প্রবেশ অনুশীলন, অধ্যায়ন 2। এই অংশে লেখক সেই সূক্ষ্ম কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় পরিবর্তনের কথা বলেন যা একটি ট্রেডারকে পেশাদার স্তরে নিয়ে যায়, নিজেকে ট্রেডিং এর ফলাফল থেকে সম্পূর্ণরূপে আলাদা করতে পারা। লেখক বলেন যে বেশিরভাগ মানুষ মনে করে যে ট্রেডিং এর স্বাধীনতা মানে অর্থ উপার্জনের স্বাধীনতা, কিন্তু আসল স্বাধীনতা তখনই আসে যখন আপনি বাজারের প্রতিটি উত্থান পতনের মাঝে শান্ত থাকতে পারেন, যখন আপনি লাভ বা ক্ষতিকে কেবল একটি ঘটনা হিসেবে দেখেন, নিজের বিরুদ্ধে কোনো বিচার হিসেবে নয়। এই স্বাধীনতা শুধু মানসিকতা থেকে আসে না, এটি গভীর অভ্যন্তরীণ কাজ থেকে আসে। আর সেই অভ্যন্তরীণ কাজ শুরু করার জন্য লেখক একটি সহজ কাঠামো দেন: পর্যবেক্ষণ, সচেতনতা, গ্রহণ, বিচ্ছিন্নতা। প্রথম ধাপ হলো পর্যবেক্ষণ। ট্রেডিং করার সময় নিজেকে পর্যবেক্ষণ করা শুরু করুন। যখনই কোনো শক্তিশালী আবেগ আসে, ভয়, লোভ, রাগ, তখন নিজেকে থামান। এখন আমার ভেতরে কি চলছে? এই সচেতনতা সেই অত্যস্বয়ংক্রিয় ব্যবস্থাকে ভেঙে দেয় যা আবেগ দ্বারা চালিত। দ্বিতীয় ধাপ হলো সচেতনতা। এটি জানা যে আপনার আবেগ কোথা থেকে আসছে। আপনি কি অতীতের লোকসান নিয়ে উদ্বিগ্ন? আপনি কি সুযোগ হারানোর অনুশোচনা নিয়ে চলছেন? আপনি কি অন্য কারোর লাভের সাথে নিজেকে তুলনা করছেন? এর মধ্যে যে কোনো কিছু যদি আপনার অবস্থাকে প্রভাবিত করে, তাহলে আপনি বিচ্ছিন্ন নন। তৃতীয় ধাপ হলো গ্রহণ। আপনার আবেগগুলিকে ভুল বলবেন না। ভয়, রাগ, অনুশোচনা এগুলি সবই মানুষের স্বভাব, সেগুলিকে কেবল গ্রহণ করতে হবে। লেখক এখানে বলেন, যতক্ষণ আপনি আবেগগুলিকে ভুল মনে করতে থাকবেন, আপনি তাদের থেকে আলাদা হতে পারবেন না। এখন আসে চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী ধাপ, বিচ্ছিন্নতা। বিচ্ছিন্নতার অর্থ হল সিদ্ধান্ত নেওয়া কিন্তু ফলাফলের পরোয়া না করা, বাজারের আচরণকে একজন পর্যবেক্ষকের মতো দেখা, বিচারকের মতো নয়। এই অবস্থা আপনাকে এমন একটি অবস্থানে নিয়ে আসে যেখানে আপনি সঠিক সময়ে স্পষ্টতার সাথে ভয় বা আশা ছাড়াই পদক্ষেপ নেবেন। এর অনুশীলন হল 2 মিনিটের আবেগিক নিরপেক্ষতা।
ট্রেডিংয়ের সময় যখনই আপনি কোনো শক্তিশালী আবেগ অনুভব করেন 2 মিনিটের জন্য চোখ বন্ধ করুন এবং গভীর শ্বাস নিন। তারপর নিজেকে বলুন, আমি এই অনুভূতিকে চিনতে পেরেছি, আমি এটিকে আমার ভেতরে প্রবাহিত হতে দিচ্ছি, আমি এর সাথে একাত্ম নই। এই কাজটি আপনাকে আবেগের শিখর থেকে নামিয়ে আনবে এবং আপনাকে একটি শান্ত নিরপেক্ষ অবস্থায় ফিরিয়ে দেবে। এখানে লেখক আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বলেন, আত্মবিশ্বাস বনাম অতিরিক্ত আত্মবিশ্বাস। অনেকে বিচ্ছিন্নতাকে অহংকার মনে করে, আমার কি হবে তাতে কিচ্ছু যায় আসে না, এর মানে আপনি বেপরোয়া। কিন্তু আত্মবিশ্বাসী বিচ্ছিন্নতা বলে, আমি আমার প্রস্তুতি নিয়েছি, প্রক্রিয়া সেট করেছি, এখন ফলাফল যাই হোক আমি তাকে শান্তিপূর্ণভাবে মেনে নেব। এই মানসিকতায় শৃঙ্খলাও আছে, সচেতনতাও আছে এবং নম্রতাও আছে। আপনি যদি এই বইটি বাংলা অনুবাদ বই পড়তে চান বা পিডিএফ ফাইল, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন বা হোয়াটসঅ্যাপ নম্বর সহ কমেন্ট করে জানান। আসুন এবার আমরা আগে বেড়ে যাই। অধ্যায় 10, পর্ব 1। অধ্যায় শুরুতে লেখক বলেন, ট্রেডিংয়ে পারদর্শিতা মানে বেশি কিছু করা নয়, কম করা কিন্তু সঠিকভাবে করা। অর্থাৎ আপনাকে শত শত ট্রেড নেওয়ার দরকার নেই, বরং আপনাকে কেবল কিছু ট্রেড নিতে হবে, কিন্তু স্পষ্টতা, আত্মবিশ্বাস এবং শৃঙ্খলার সাথে। তিনি 3টি মৌলিক স্তম্ভের কথা বলেন যা কোনো সফল ট্রেডারের মানসিকতাকে সংজ্ঞায়িত করে। 1. ঝুঁকির সম্পূর্ণ গ্রহণ। 2. প্রক্রিয়ার উপর অটল বিশ্বাস। 3. চাপের মধ্যে ধারাবাহিক মানসিক অবস্থা। এখন এই 3টি বিষয়কে এক এক করে গভীরভাবে বোঝা যাক। প্রথমেই হলো ঝুঁকির সম্পূর্ণ গ্রহণ। অনেক ট্রেডার মনে করেন যে তারা ঝুঁকিকে বুঝেছেন কারণ তারা স্টপ লস সেট করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে ঝুঁকি গ্রহণ তখন হয় যখন আপনি ট্রেডে প্রবেশের সাথে সাথেই মানসিকভাবে সেই অর্থ হারানোর জন্য প্রস্তুত থাকেন। লেখক বলেন, যদি আপনি অর্থের সাথে মানসিকভাবে যুক্ত থাকেন, আপনি ট্রেড করছেন না, আপনি শান্তভাবে জুয়া খেলছেন। তাই প্রতিটি ট্রেডে আপনার একটি ছোট আচার পালন করা উচিত। ট্রেড নেওয়ার আগে চোখ বন্ধ করুন এবং বলুন, আমি এই ট্রেডের সম্পূর্ণ ঝুঁকি গ্রহণ করছি, জিত হোক বা হার, আমি শান্ত এবং স্পষ্ট থাকব। এর ফলে আপনি অবচেতন স্তরে বিচ্ছিন্ন হয়ে যান এবং সিদ্ধান্ত গ্রহণ কেবল যুক্তির ওপর থাকে, আবেগের ওপর নয়। এবার আসে দ্বিতীয় স্তম্ভ, প্রক্রিয়ার উপর অটল বিশ্বাস। এখানে লেখক একটি বিপজ্জনক প্যাটার্নের কথা বলেন, সিস্টেম হপিং। অর্থাৎ কিছু ক্ষতির পর ট্রেডাররা তাদের সিস্টেম পরিবর্তন করে এবং নতুন পদ্ধতি খোঁজা শুরু করে। কিন্তু লেখক বলেন যে সাফল্য তখনই সম্ভব যখন আপনি একটি বৈধ প্রক্রিয়াকে দীর্ঘ সময় ধরে অনুসরণ করবেন, যদিও তাতে স্বল্পমেয়াদী ক্ষতি হোক। আপনাকে আপনার সিস্টেমকে এমনভাবে দেখতে হবে যেমন একজন পেশাদার ক্রীড়াবিদ তার প্রশিক্ষণের রুটিন দেখে, প্রতিদিন পুনরাবৃত্তি, প্রতিদিন শৃঙ্খলা, কারণ পারফরমেন্স আসে বিশ্বাস থেকে, কৌশল থেকে নয়। লেখক একটি অনুশীলন বলেন, বিশ্বাসকে দৃঢ় করা। প্রতি সপ্তাহে একবার আপনার সিস্টেমের শক্তিগুলি পুনরাবৃত্তি করুন। আমার সিস্টেমের একটি সংখ্যাতাত্ত্বিক এজ আছে, ক্ষতিগুলি এজকে বাতিল করে না, প্রতিটি প্রয়োগ করার নিয়ম আমার মানসিকতাকে শক্তিশালী করে। এই ধরনের দৃঢ় বাক্যগুলি আপনাকে ভিতর থেকে শক্তিশালী করবে, যাতে আপনি ছোট ছোট ধাক্কাতেও বিচলিত না হন। এখন আসে তৃতীয় এবং সবচেয়ে গভীর স্তম্ভ, চাপের মধ্যে ধারাবাহিক মানসিক অবস্থা। অনেক ট্রেডার ততক্ষণ পর্যন্ত ভালো পারফর্ম করে যতক্ষণ বাজার মসৃণ চলে, কিন্তু যেই অস্থিরতা আসে, আতঙ্ক, প্রতিশোধমূলক ট্রেডিং এবং আবেগপ্রবণ প্রস্থান শুরু হয়ে যায়। লেখক বলেন যে মানসিক স্থিতিশীলতা অনুশীলন করা যায়, ঠিক যেমন একজন পাইলট একটি ক্র্যাশ পরিস্থিতি সিমুলেট করে, আপনাকেও আপনার মনকে প্রশিক্ষণ দিতে হবে যাতে এটি চাপেও স্পষ্টতা বজায় রাখতে পারে। অধ্যায় 10 পর্ব 2 এই অংশে লেখক আমাদের সেই উচ্চতর পরিবর্তনের দিকে নিয়ে যান, যেখানে ট্রেডিং কেবল একটি কার্যকলাপ থাকে না, বরং আপনার চিন্তা, অনুভূতি এবং দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি হয়ে ওঠে। লেখক বলেন, মহান ট্রেডাররা বাজারের প্রতিক্রিয়া করে না, তারা নিজেদের প্রতি সাড়া দেয়। অর্থাৎ একজন সফল ট্রেডারের আসল শক্তি চার্টে নয়, তার নিজের মধ্যে থাকে। আপনি কতটা টেকনিক্যাল জানেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজেকে কতটা জানেন। তাই এই চূড়ান্ত অংশে লেখক 3 স্তরের পারদর্শিতার কথা বলেন, যা কোনো ট্রেডারকে একজন অভ্যন্তরীণ যোদ্ধা করে তোলে। মানসিক পারদর্শিতা, যেখানে চিন্তা স্পষ্ট, কেন্দ্রীভূত এবং লৌকিক হয়। আবেগিক পারদর্শিতা, যেখানে অনুভূতিগুলি আপনার কাজকে নিয়ন্ত্রণ করে না। আধ্যাত্মিক পারদর্শিতা, যেখানে আপনি ট্রেডিংকে একটি যাত্রার মতো নেন, কেবল লাভের উৎপাদক হিসাবে নয়। প্রথমে কথা বলা যাক মানসিক পারদর্শিতা নিয়ে। এটি তখন আসে যখন আপনার মন প্রতিটি ট্রেডের আগে এবং পরে পরিষ্কার থাকে, কোনো সন্দেহ বা অতিরিক্ত চিন্তা থাকে না। এই পারদর্শিতা তৈরি করার জন্য লেখক একটি শক্তিশালী কৌশল বলেন, মানসিক পরিষ্কার স্লেট অনুশীলন। প্রতিটি ট্রেডের আগে
30 সেকেন্ড থামুন এবং নিজেকে বলুন, অতীতের ফলাফলগুলি এই মুহূর্তকে সংজ্ঞায়িত করে না। এই ট্রেডটি একক। এই একটি চিন্তার মাধ্যমে আপনি পুরনো আবেগ থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং বর্তমান ট্রেডকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে নেন। এখন কথা বলা যাক আবেগিক পারদর্শিতা নিয়ে। লেখক বলেন যে আবেগিক ট্রিগার যেমন ভয়, লোভ, অনুশোচনা আপনার ডিসিশনগুলিকে অতিক্রম করে যায় যদি আপনি সচেতন না হন। এটি অতিক্রম করার উপায় হলো আবেগ নামকরণ। যখনই আপনি কোনো আবেগিক আলোড়ন অনুভব করেন তাকে একটি নাম দিন, যেমন এটি ধসালন, এটি ভয়, এটি উত্তেজনা। এই নামকরণের মাধ্যমে আপনার মস্তিষ্ক অনুভূতিগুলিকে প্রসেস করা শুরু করে এবং আবেগপ্রবণ বেড়ে দেওয়ার সম্ভাবনা কমে যায়। এরপর আসে সবচেয়ে সূক্ষ্মপর্ত কিন্তু সবচেয়ে শক্তিশালী স্তর, আধ্যাত্মিক পারদর্শিতা। এখানে আধ্যাত্মিক মানে ধর্মীয় নয়, এটি সেই অভ্যন্তরীণ সঙ্গতির কথা যেখানে আপনি আপনার লক্ষ্য, চিন্তা এবং কাজকে এক রেখায় নিয়ে আসেন। লেখক বলেন ট্রেডিং সহজ হয়ে যায় যখন এটি অর্থ সম্পর্কিত নয়, বরং আপনি কে তা প্রকাশ করার বিষয় হয়। অর্থাৎ যখন ট্রেডিং আপনার বৃদ্ধির একটা অংশ হয়ে যায়, তখন প্রতিটি জয় এবং প্রতিটি হার আপনাকে কিছু শেখায় এবং আপনি প্রতিটি পদক্ষেপে বিকশিত হন। এই মানসিকতা থেকে একটি অনুশীলন এসেছে, প্রকাশ হিসাবে ট্রেড। প্রতি সপ্তাহে একবার জার্নালে এটি লিখুন, আমি এই সপ্তাহে কোন ট্রেডে নিজেকে সবচেয়ে সঠিকভাবে প্রকাশ করেছি, কোন সিদ্ধান্তে আমি সবচেয়ে বেশি সন্তুষ্টি পেয়েছি, যদিও তা লাভে না গিয়েও আমার ট্রেডিং কি আমার চিন্তা এবং মূল্যবোধকে প্রতিফলিত করছে। যখন আপনি এইভাবে ভাবতে শুরু করেন তখন ট্রেডিং কেবল একটি পেশা থাকে না, বরং আপনার চিন্তার একটি এক্সটেনশন হয়ে ওঠে। প্রকৃত যুদ্ধ চার্টের সাথে নয়, আপনার ভয়, রাগ, অহংকার এবং অস্বস্তির সাথে। আর যখন আপনি এই বিষয়গুলিতে জয়ী হন তখন বাজার স্বাভাবিকভাবে আপনার পক্ষে ঝুঁকে পড়তে শুরু করে। এখন সময় এসেছে যে আপনি নিজের সাথে প্রতিজ্ঞা করুন যে আপনি কেবল সিস্টেম নয়, মানসিকতাও গ্রহণ করবেন। আপনি কেবল ট্রেড নয়, একটি দর্শন অনুসরণ করবেন এবং আপনি কেবল লাভ নয়, শৃঙ্খলাকে উদযাপন করবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার মনে হয় যে এই তথ্যটি অন্য কারোর জন্য উপকারী হতে পারে তাহলে এটি শেয়ার করুন, কারণ প্রকৃত জ্ঞান হলো সেই জ্ঞান যা ভাগ করা হয়। নতুন ভিডিওর তথ্য সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করুন।